ফুলের সাজানো বাসরে এক হাত লম্বা ঘোমটা টেনে বসে আছি আমি। অপেক্ষা করছি আমার স্বামী নামের আসামির জন্য। আসামি বলার কারণটা সামনেই বোঝা যাবে। আপাতত আমার কথা বলি, আমি লামিয়া, সবে অনার্সে 4র্থ বর্ষে পড়ছি। বাবা মায়ের 3 সন্তানের ভেতর আমি 2 মাত্র। আর যাকে স্বামী ওরফে আসামি বলছি সে তাহনান ইব্রাহিম তাহিন, আমার ভার্সিটির টিচার। এছাড়াও তার আরেকটা পরিচয় হলো সে আমার বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। আপাতত আমি তার ক্লাস নেওয়ার জন্য বসে আছি। বেটা আস্ত খচ্চর একটা, বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। নয়তো 2 দিন আগে কেউ মেয়ে দেখতে এসে 3 দিনের মাথায় বিয়ে করে। শুধু কি তাই, সে জানে যে মেয়েটা বিয়েতে রাজি নয়, এমনকি বিয়ের পর যে কোনো মুহূর্তে তাকে রেখে পালাতেও পারে। তারপরেও নাচতে নাচতে বিয়ে করে নিল। আশ্চর্য না? আজকে তো এর একদিন কি আমার একদিন। ফ্ল্যাশব্যাক। পাত্রপক্ষের সামনে চুপচাপ মাথা নিচু করে বসে আছি আমি। চুপচাপ বসে আছি বললে অবশ্য ভুল হবে, কারণ আমি চুপচাপ নেই। মনে মনে এটে চলেছি হাজারো ফন্দি, বিয়ে ভাঙার ফন্দি। পাত্র মোটেই খারাপ নয়, দেখতে বেশ ভালো, নম্র, ভদ্র, ব্রিলিয়ান্ট, এক কথায় বলতে গেলে মিস্টার পারফেক্ট। আমি অবশ্য তাকে ছোটবেলা থেকে চিনি, শুধু আমি নয়, আমার পুরো পরিবারই তাকে চেনে। তাই এবারের বিয়েটা ভাঙা বেশ মুশকিল। অবাক হওয়ার বিষয়, তাই না? কারণ সব ঠিক থাকার পরেও আমি বিয়েটা ভাঙতে চাচ্ছি। আসলে আমি বিয়ে করতে চাই না, আর আমার একমাত্র বাবা আর মা আমাকে বিয়ে দিয়েই ছাড়বেন। এই নিয়ে আমাদের মাঝে 3য় বিশ্বযুদ্ধ হয়েছে, কারণ এই পর্যন্ত আমি 9টা বিয়ে ভেঙেছি, এটা 10 নাম্বার। আপাতত এটাকে নিয়ে কি করব তাই ভাবছি। আমার 7-5 ভাবনার মাঝে আন্টি অর্থাৎ পাত্রের মা আমায় ডাকলেন। তার ডাক অনুসরণ করতেই তিনি বললেন, লামু, তোরা ছাদে যা, দুজনে একটু কথা বলে আয়। আন্টির কথা শুনে আমি আমার সামনে বসে থাকা সেই গম্ভীর পুরুষটির দিকে তাকালাম। তিনি কোনো প্রকার কথা না বলে একের পর এক পা ফেলে ড্রয়িং রুম ত্যাগ করলেন। ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে হাঁটা ধরলেন। তার পেছন পেছন হাঁটতে শুরু করলাম আমিও। দুজনে নীরবে 3 তলা থেকে 5 তলায় এলাম। পুরো সিঁড়িতে কেউ কোনো কথা বললাম না। ছাদে গিয়ে এসে আমি দোলনায় বসে পড়লাম। এরপর মৃদু তালে দুলতে লাগলাম। উনি ধীর পায়ে এসে পাশে বসলেন। আরো কিছুটা সময় নীরবে কেটে গেল। উনি কিছুই বললেন না, কিন্তু আমি আর চুপ থাকতে পারলাম না। কারণ লোকে বলে যার পেটের খিদে নেই সেই নাকি বোঝে। এই মুহূর্তে আমার পেটে খিদে, বিয়েটা আমি করতে চাই না। সো আমাকে প্রথমে কথা বলতে হবে। যেই ভাবা সেই কাজ। আমি ঘুরে ওনার দিকে তাকাতেই দুইজনের চোখাচোখি হলো। আমি কিছুটা অস্বস্তি অনুভব করে চোখ ফিরিয়ে নিলাম। বললাম, ইব্রাহিম ভাই, আপনাকে কিছু বলার ছিল। আমার কথা শুনে উনি উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি বললাম, আমি শুরুতেই সরি বলছি। আসলে আমি এই বিয়েটা করতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। টাকা ছাড়া কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আমি রিয়েলি সরি ইব্রাহিম ভাই। আমার কথা শুনে উনি তৎক্ষণাৎ কোনো জবাব দিলেন না। বেশ কিছুক্ষণ নীরব রইলেন, তারপর বললেন, ইটস ওকে, তবে এটা তোমার শুরুতেই আঙ্কেল আন্টিকে বলা উচিত ছিল। ইব্রাহিম ভাইয়ের কথায় আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম। মন খারাপ করে বললাম, বলেছিলাম তো, কিন্তু তারা মেনে নিবেন না। কারণ অব্রর বাবা মায়ের মাঝে কোনো সম্পর্ক নেই। অব্র 5 বছর সময় তার বাবা তার মাকে রেখে অন্য জায়গায় বিয়ে করেন। তখন থেকেই অব্রর মা অব্রকে নিয়ে আলাদা থাকে। আর এই জন্যই বাবা শুভর সাথে আমাকে বিয়ে দিবেন না। আর যেখানে বাবার মত নেই সেখানে আম্মুও মত দিবেন না। কত করে বোঝালাম, তারা বুঝতেই চাইলেন না। উল্টো বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আপনার আগে কষ্টে, বহু কষ্টে 9টা বিয়ে ভেঙেছি। আপনি 10 নাম্বার। যেহেতু আপনি পরিচিত তাই আপনাকে সবটা বললাম। আর আমার জানা মতে কোনো ছেলেই এমন কাউকে বিয়ে করতে চাইবে না যে অন্য কাউকে ভালোবাসে। আমার কথা শেষ হতেই তাহিন ভাই বললেন, কিন্তু আমি চাই। তার কথা শুনে আমি চমকে তাকালাম। সে মুচকি হেসে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিস্মিত কণ্ঠে শুধালাম, মানে কি বলছেনটা কি? মাথা ঠিক আছে তো? উনি হাসলেন। ইস, কি চমৎকার সেই হাসি! কয়েক সেকেন্ডের জন্য যেন সেই হাসিতে ডুবে গেলাম। পরক্ষণে নিজের অবস্থা বুঝতে পেরে চোখ ফেরালাম। ভাবলাম তার এই হাসিতে যে কোনো মেয়ে চট করে প্রেমে পড়ে যাবে। কিছু সময়ের জন্য তার হাসিটা আমারও বেশ ভালো লাগলো। আমি দীর্ঘশ্বাস ছাড়লাম।
আসলে তো পারফেক্ট কাউকে পাওয়ার ভাগ্যের ব্যাপার। হয়তো আমার ভাগ্যে এত ভালো কেউ নেই, তাই এত চমৎকার একজন মানুষকে পেয়েও আমার তাকে ফেরাতে হচ্ছে। আমি যদি অভ্রকে ভালো না বাসতাম তবে আমি এই মানুষটাকে কখনোই ফেরাতাম না। তাকে ফেরানোর কারণ একটাই, অভ্র। তবে অভ্র যে খারাপ এমনটা নয়, সেও যথেষ্ট ভালো, কিন্তু ইব্রাহিম ভাইয়ের মতো পারফেক্ট না হয়তো। ইব্রাহিম ভাইকে আমি ছোটবেলা থেকে চিনলেও বড় হওয়ার সাথে সাথে আমাদের মাঝে দূরত্ব বেশ বেড়ে গিয়েছিল। ছোটবেলা থেকেই তাকে আমার ভালো লাগতো, বাট ভালোবাসার সাহসটা হয়ে ওঠেনি। তার কারণ একটাই, আমি যতবার তাকে দেখেছি রাগী অবস্থায় দেখেছি। একটা পর্যায়ে যা আমার মনের মধ্যে তার জন্য ভালো লাগা থেকে ভয়ের বেশি সঞ্চার করেছে। তারপর ভার্সিটিতে ভর্তির পর অব্রর সাথে পরিচয়। সে তখন মাস্টার্স স্টুডেন্ট। ভুল বোঝাবুঝি থেকে তাকে একদিন অনেক কথা শুনিয়েছিলাম। পরে নিজের ভুল বুঝতে পেরে সরি বলতে গিয়েই বন্ধুত্ব। সেই বন্ধুত্বের রেশ ধরেই আজ আমাদের সম্পর্ক। আমার ভাবনার মাঝেই সে বলে, আমার মাথা একদম ঠিক আছে, তুমি অব্রকে ভালোবাসো, কিন্তু তোমার কথা শুনে যা বুঝলাম আঙ্কেল আন্টি অব্রকে কখনোই মেনে নিবে না। তার মানে তুমি এখানে থাকলে কখনোই অব্রকে পাবে না, আর তুমিও পালিয়ে যাবে না, কারণ সেটা করার হলে অনেক আগেই করতে। তবে আমার সাথে বিয়ের পর যদি তারা দেখেন তুমি ভালো নেই, সেক্ষেত্রে তুমি চাইলে তাদের কাছে চলে যেতে পারবে। তারপর আমাদের ডিভোর্সের পর তুমি তাদেরকে আবার অব্রর কথা বলবে, তখন তারা রাজি না হয়ে পারবে না। আর দুজন ভালোবাসার মানুষকে মেলানোর জন্য আমি এতটুকু করতেই পারি। একের পর এক কথাগুলো বলে থামলেন উনি। আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। একটা মানুষ এতটা ভালো কিভাবে হয়? ওনাকে না দেখলে হয়তো জানতামই না যে মানুষ এতটাও ভালো হয়। ওভাবে তাকিয়ে কি দেখছো পিচ্ছি? ওনার কথা শুনে আমি ভ্রু কুঁচকে তাকালাম। কিছুটা রেগে বললাম, আপনি ছোটবেলার মতো আবার আমায় পিচ্ছি বলছেন? আমি মোটেও পিচ্ছি নয়, এখন আমি বেশ বড়। আমার কথা শুনে উনি শব্দ করে হেসে ফেললেন। কোনো মতে হাসি থামিয়ে বললেন, তুমি বড় হতে পারো, কিন্তু আমার থেকে অনেক পিচ্ছি, বুঝেছো পিচ্ছি? ওনার কথা শুনে আমি চোখ গরম করে তাকাতেই উনি বললেন, থাক, আর রাখতে হবে না, চলো নিচে যাই। কথা শেষে উনি উঠে যেতে নিতেই আমি ওনার হাত ধরে ফেললাম। উনি ফিরে তাকাতেই আমি হাত ছেড়ে দিলাম। বললাম, আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ নয়, আপনি এই বিয়ে করবেন না, প্লিজ। উনি আমার কথার উত্তরে মৃদু হেসে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। ওনার পেছন পেছন আমিও নিচে নেমে গেলাম। নিচে নামতেই ওনার আম্মু আমাকে টেনে নিয়ে ওনার পাশে বসালেন। আমি আর চোখে ওনার দিকে তাকালাম। উনি মাথা নিচু করে বসে আছেন। আন্টি আমাদের উদ্দেশ্য করে জিজ্ঞেস করলেন, কথা বলছিস তোরা? আমরা বিয়ের কথা আগাই। আন্টির কথায় আমি ফিরে তাকালাম। মনে মনে খুব করে চাইলাম যে উনি না বলেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে আমাকে অবাক করে দিয়ে উনি বললেন, আগাও, আমাদের কোনো আপত্তি নেই। ওনার কথা শুনে যেন আমি সাত আসমান থেকে টুক করে জমিনে পড়লাম। অবাক চোখে তাকিয়ে রইলাম। এই লোকটা এত তেরা কেন? শুধু শুধু নিজের জীবন কেন নষ্ট করবেন? আমার ভাবনার মাঝে আন্টির কথা কানে এলো। তিনি ইব্রাহিম ভাইকে বললেন, আংটিটা পরিয়ে দে ওকে। তার কথার অনুসরণ করে তাকাতেই দেখলাম উনি পকেট থেকে একটা ছোট্ট বক্স বের করলেন। তারপর তা খুলে তার ভেতর থেকে একটা আংটি বের করে আমার দিকে তাক করে ঠিক আমার চোখের দিকে চাইলেন। তার চোখে চোখ পড়তেই ভেতরটা কেন যেন কেঁপে উঠলো আমার। আমি চোখ সরিয়ে নিতেই আন্টি বললেন, কি রে, হাত বাড়া। আন্টির কথা শুনে আমি নিচে তাকিয়েই হাতটা এগিয়ে দিলাম। উনি আমার কোনোভাবে টাচ না করে আংটিটা পরিয়ে দিলেন। আংটি পরানো শেষে বাবা আম্মুকে উদ্দেশ্য করে বললেন, ওকে ভিতরে নিয়ে যাও। দরজা খোলার শব্দে আমার ঘোর কাটলো। সঙ্গে সঙ্গে আমি এক টানে ঘুমটা সরিয়ে দরজার দিকে তাকালাম। চোখে পড়লো আমার স্বামী নামক আসামিকে। আমি কটমট দৃষ্টিতে তাকিয়ে রইলাম। উনি দরজার ছিটকিনি দিয়ে ফিরে চাইলেন খাটের দিকে। সাথে সাথে দুজনের চোখাচোখি হলো। আমি একটু কেমন যেন অন্যরকম অনুভূতি হলো। এই প্রথম কোনো ছেলের দৃষ্টিতে অস্বস্তি অনুভব করলাম। তৎক্ষণাৎ হাঁসফাঁস করে চোখ ফিরিয়ে নিলাম। উনি ধীর পায়ে এগিয়ে এলেন। আমার থেকে বেশ কিছুটা দূরত্ব রেখে বিছানায় বসলেন। আমি ফিরে তাকালাম। এক পলক ওনাকে দেখে চোখ ফিরিয়ে নিলাম। বললাম, সবটা জেনেও কেন করলেন এমনটা? নিজের সুখের কথা একবারও ভাবলেন না? আমার প্রশ্নে উনি আলতো হাসলেন। শান্ত স্বরে বললেন, প্রিয়জনের খুশিতেও সুখ থাকে। দূর থেকে প্রিয় মানুষটার হাসি মুখ দেখেও সুখী হওয়া যায়। যে সুখ সবার কপালে থাকে না। পৃথিবীর খুব স্বল্প সংখ্যক মানুষই সেই সুখ পায়। আমিও তাদেরই একজন।
ওনার স্বরটা কেমন যেন ঠেকলো আমার কাছে। কথাটা ঠিক বুঝতে পারলাম না। প্রিয়জন বলতে কি বোঝাতে চাইলেন উনি? আমি ওনার প্রিয়জন কিভাবে? উনি তো কখনোই তেমন কিছু বলেননি আমায়। তবে আমার ভাবনার মাঝেই উনি বললেন, চেঞ্জ করে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক, আমি ফ্লোরে শুচ্ছি। ওনার কথা শেষ করতে আমি বললাম, নিচে শুতে হবে না, বিছানাটা বড় আছে, ওপাশে শুয়ে পড়ুন, আমার সমস্যা নেই। আমার কথার উত্তরে উনি হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু সুযোগ পেলেন না। আমি আবারও বললাম, আর একটা কথা না বলে ঘুমান, আমার অনেক ঘুম পেয়েছে। কথা শেষ করে শুতে নিতেই উনি বললেন, চেঞ্জ করবে না? এই অবস্থায় ঘুমাতে পারবে? আমি শুতে গিয়েও বসে পড়লাম। ঘুম লেগে আসা চোখ জোড়াকে জোর করে খুলে তার দিকে তাকালাম। মুখটা ছোট করে বললাম, আমার অনেক ঘুম পেয়েছে ইব্রাহিম ভাই, এসব খুলতে গেলে ঘুম চলে যাবে, আর না খুললে আর আমি ঘুম হবে না, কি করে বলুন তো? আমার কথার উত্তরে উনি মুচকি হাসলেন, বললেন, আচ্ছা ড্রেস থাকুক, গয়নাগুলো খুলে সও। আমি ওনার কথায় চোখ বন্ধ করে মাথা দুলালাম। তারপর সেভাবেই দুলতে দুলতে কানে থাকা ঝুমকো জোড়া খুলে ফেললাম, কিন্তু কোথায় ফেললাম নিজেও জানি না। আসলে আমার ঘুম পেলে দিন দুনিয়া সব ভুলে যাই, এখনো হলো তাই। ঝুমকো খুলে গলার হার খুলতে নিতেই, ঝিমাতে ঝিমাতে পড়তে নিতেই কেউ ধরে ফেললো। আচমকা ঝাঁকুনিতে ঘুমও দৌড়ে পালালো। মেজাজটাই চটে গেল। চিৎকার করার জন্য প্রস্তুত হতেই স্থান কাল সময় সব মনে পড়ে গেল। চোখের সামনে পড়লো পরিচিত সেই মুখখানা। ইস, কি স্নিগ্ধ। তবে মনটা খারাপ হলো, এত স্বাদের ঘুমটা আমাকে মুখ কুচকে থাকতে দেখে উনি আবারও হাসলেন। যে হাসি আমার চোখ এড়ালো না। এবার আমার একটু রাগ হলো, রেগে বললাম, আমার অবস্থা দেখে আপনার হাসি পাচ্ছে? উনি মুহূর্তেই মুখটা গম্ভীর করে ফেললেন, বললেন, কই না তো, এই দেখো হাসছি না। আমি জবাব দিলাম না। বিরক্তিতে চোখ মুখ কুচকে বাকি গয়নাগুলো খুলতে লাগলাম। উনি হালকা করে গলা ঝাড়লেন, বললেন, আমি কি কোনোভাবে হেল্প করতে পারি? আই মিন, যদি কিছু মনে না করো তো গয়না খুলতে তোমাকে হেল্প করি। ওনার কথা শুনে আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকালাম। চেঁচিয়ে বললাম, কি? উনি হয়তো আমার আচরণে ভরকে গেলেন, সঙ্গে সঙ্গে অপ্রস্তুত হয়ে বিছানা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, আই এম সরি, আসলে তোমার ঘুম পাচ্ছে, এতগুলো গয়না খুলতে সময় লাগবে, তাছাড়া তুমি বিরক্ত হচ্ছ, তাই ভাবলাম তোমাকে হেল্প করি। আমার খারাপ কোনো ইন্টেনশন ছিল না, নেইও, ট্রাস্ট মি। আমি জবাব দিলাম না। কতক্ষণ সন্দিহান চোখে তার দিকে তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলাম। একে একে ঝুমকো, টিকলি, নথ, হার সব খুললেও একটা হার খুলতে গিয়ে বিপত্তি বাঁধলো। হুকটা কোনোভাবে আটকে গেল চুলের সাথে। অনেকক্ষণ যাবৎ চেষ্টা করেও খুলতে তো পারলামই না, বরং উল্টো আরো পেঁচিয়ে ফেললাম। এবার রাগে দুঃখে আমার কান্না পেল। কি করব বুঝে উঠতে পারলাম না। যদি এখন এই লোককে বলি কি ভাববে? তাছাড়া যে চেয়ে বলতেও কেমন লাগছে। আমি মুখ কাচুমাচু করে আর চোখে তার দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে আমার কাণ্ড দেখছিল। আমাকে তাকাতে দেখে মুচকি হাসলো। আমি বাচ্চাদের মতো ঠোঁট কুচকে কাদো কাদো মুখ করে বসে রইলাম। উনি কোনো প্রকার কথা না বলে নীরবে এগিয়ে এলেন। আমার পেছনে দাঁড়িয়ে খুব সাবধানে চুল থেকে হুকটা ছাড়িয়ে দিলেন। একটিবারের জন্য আমায় স্পর্শও করলেন না, আর না হুক ছাড়াতে গিয়ে ব্যর্থ হলেন। সে আমাকে শরীরকে স্পর্শ না করলেও তার এই ছোট্ট কাজটা আমার মনকে ঠিকই স্পর্শ করলো। ভালো লাগার মতো না হওয়ার পরও খুব অদ্ভুত ভাবে তা আমার ভীষণ ভালো লাগলো। আমি কিচ্ছু বললাম না। উনি আমার কাছ থেকে সবগুলো গয়না নিয়ে ড্রেসিং টেবিলের উপর রেখে দিলেন। আমি এক পলক ওনাকে দেখে নিয়ে শুয়ে পড়লাম। উনি বললেন, লাইট অন থাকবে? আমি ছোট্ট করে বললাম, নিভিয়ে দিন। উনি কথা বাড়ালো না। আলো নিভিয়ে এসে চুপ করে আমার পাশে শুয়ে পড়লেন। আমি ওনার দিকেই মুখ করে শুয়ে আছি, আর উনি চিত হয়ে শুয়ে আছেন, বা হাত কপালের উপর আর ডান হাত বুকে। বাহির থেকে আসা আবছা আলোয় স্পষ্টতা দেখা যাচ্ছে। কি আশ্চর্য না, কাল এ সময় ওই মানুষটা আমার কেউ ছিল না, আমার পাশে কেউ ছিল না, অথচ আজ এই সময়ে এই মানুষটা আমার স্বামী। আমার স্বামীর পাশে আমি শুয়ে আছি। সব থেকে আশ্চর্যজনক হলো, শুনেছি পৃথিবীর সবচেয়ে কাছের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যেকার সম্পর্ক, কিন্তু আমাদের ক্ষেত্রে তা ভিন্ন। আমাদের মাঝে সীমাহীন দূরত্ব। এই যে পাশাপাশি দুজনে শুয়ে আছি, কিন্তু দুজনের মাঝে বেশ দূরত্ব। তেমনটাই আমাদের সম্পর্কেও। আমি তপ্তশ্বাস ফেলে চোখ বন্ধ করলাম। কোনো সমস্যা? ক্ষুধা পেয়েছে? যতটুকু জানি রাতে মনে হয় খাওনি। আমার অভ্যাস আছে। কিছু আনি, খেয়ে নাও। আমি মাথা ঝাঁকালাম, বললাম, না।
এখন উঠতে ইচ্ছে করছে না। রাতে একদম খালি পেটে থাকা উচিত না। আমি এবার মাথা তুলে সরু চোখে তার দিকে তাকালাম, বললাম, টিচারগিরি করছেন? আমি কি এখন আপনার স্টুডেন্ট? উনি হাসলেন। আচ্ছা আলোয় তা আমার চোখ এড়ালো না। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। কি সুন্দর সেই হাসি। হাসি থামিয়ে বললেন, যদি সম্পর্কের হিসেব করো তাহলে তুমি এখন আমার সহধর্মিণী। সেই দিক থেকে তোমার ভালো মন্দ সুস্থতা সকল দিকে খেয়াল রাখাটা আমার দায়িত্ব। যেমন দায়িত্ব তোমাকে খুশি রাখা, ঠিক তেমন। তারপর বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, কিছুক্ষণ অপেক্ষা করো, আমি কিছু আনছি, খেয়ে ঘুমাবে। জাস্ট 5 মিনিটস। কথাটা শেষ করে উনি 1 মিনিটও অপেক্ষা না করে আলো জ্বালিয়ে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে দেখলাম তার যাওয়া। কতটা দায়িত্ববোধ, কতটা মায়া। আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো, যার কারণ আমারও অজানা। গভীর ঘুমে ডুবেছিলাম আমি। ঘুমে ডুবে স্বপ্নের রাজ্যে বিচরণে মগ্ন ছিলাম। হঠাৎই কোথা থেকে যেন চোখে তীব্র আলো এসে পড়লো। সঙ্গে সঙ্গেই স্বপ্নেরা ছুটতে পালালো, ঘুমেরা যেন ছুটি পেল। আমাকে তাদের জাদু হতে মুক্ত করলো। আমি নড়ে চড়ে উঠলাম, কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে আমি চোখ খোলার আগেই সেই আলোটা কোথায় যেন হাওয়া হয়ে গেল। আমার চোখের অপর প্রান্তে আবার আধারের মেলা বসলো। ঘুম কন্যারা আবার সুযোগ পেল, মুহূর্তে আবার হামলে পড়লো। আমিও তাদের সঙ্গে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমানোর জন্য প্রস্তুত হলাম। কিন্তু ভাগ্য বলে একটা শব্দ আছে না, সেই শব্দটা আমায় সফল হতে দিল না। আবারও এক মুঠো আলো এসে পড়লো আমার বুজে থাকা চোখে। আমি এবার বেশ বিরক্ত হলাম। বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো। আমি প্রচন্ড বিরক্ত ও রাগ নিয়ে টিপ টিপ করে তাকালাম। তখনই আবার ছায়া পড়ে গেল। আমি এবার দেরি না করে চোখ খুলে ফেললাম। জানলার কাছে একজন পুরুষ মানুষকে উল্টো দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলাম। পরনে তার জিন্স আর শার্ট, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো। তার মুখ দেখা যাচ্ছে না। আমি একটু চিন্তায় পড়লাম, এই সকাল সকাল আমার ঘরে কে এলো? ডাকাত? সব ভাবনা চিন্তা বাদ দিয়ে আমি চিৎকার করতে যাব, ঠিক তখনই সে আমার দিকে ঘুরে দাঁড়ালো, বলল, উঠে পড়লে কেন? অনেক ডিস্টার্ব হচ্ছে? লোকটা ঘুরে দাঁড়াতেই তাকে চিনতে আমার বেশ অসুবিধা হলো না, বরং বলা যায় প্রায় সাথে সাথে চিনে ফেলেছি। তবে তার কথাটা বুঝতে আমার কয়েক সেকেন্ড সময় লাগলো। তৎক্ষণাৎ তার কথাটা বোধগম্য হলো না। আসলে আমার এই এক প্রবলেম, ঘুম থেকে উঠলে তৎক্ষণাৎ আমার মাথায় কিছুই ঢুকে না। নিজের জায়গা অবস্থান সব ভুলে বসে থাকি। আমাকে চুপ থাকতে দেখে উনি আবার কথা বললেন, দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ওনার কথা জবাবে আমি কিচ্ছু না বলে ফোনটা নিয়ে তাতে সময় দেখে সকাল 10টা। আমি চমকে উঠলাম। ওনাকে বললাম, এত বেলা হয়ে যাওয়ার পরও আপনি আমাকে ডাকলেন না কেন? ইস, বাইরে সবাই কি ভাবছেন? আমার কথায় উনি মৃদু হাসলেন, যার ড্রেসিং টেবিলের আয়নায় স্পষ্ট আমার চোখে পড়লো। তবে সেদিকে গুরুত্ব দিলাম না। উনি আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে বললেন, এত ব্যস্ত হতে হবে না, কিচ্ছু ভাবার নেই। আম্মু জানেন যে তুমি ঘুমপ্রিয়। তাছাড়া এই বাড়িতে কিছু ভাবার মতো লোকও নেই। আমি আর কথা বাড়ালাম না। বিছানা টেনে ঠিক করে বড় বড় পা ফেলে আলমারির কাছে এগিয়ে গেলাম। আলমারি খুলে কি পরবো না পরবো চিন্তা করার মাঝেই উনি এগিয়ে এসে একটা বাঙ্গি কালারের শাড়ি বের করে দিলেন, বললেন, এটা পড়ো, তোমাকে বেশ মানাবে। ওনার কথার উত্তরে আমি মুখটা গম্ভীর করে ব্রু কুচকে তাকাতেই উনি জোরপূর্বক হাসার চেষ্টা করে বললেন, পছন্দ না হলে থাক, দেখো আরো অনেক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই পড়ো। কথা শেষে উনি শাড়িটা আলমারিতে তুলে রেখে বেরিয়ে গেল। যার আগে বললেন, আমি বাহিরে যাচ্ছি, ফ্রেশ হয়ে খেয়ে নিও। বিকাল 5টা বেজে কিছুক্ষণ। বসন্তের শেষ বিকেল। প্রকৃতিতে মৃদু শীতের পাশাপাশি মৃদু গরমের ছোঁয়া। খোলা জানলা দিয়ে পশ্চিম আকাশে বুকে ঢলে পড়া সূর্যের এক ফালি রোশনি এসে বিছানায় পড়ে বিছানা কেমন সোনার মতো চকচক করছে। বিকেলের মৃদু হাওয়ার তালে দুলছে জানলার পর্দাগুলো। আমি খাটের মাঝখানটায় বসে হাঁটুতে মুখ গুজে বসে আছি। মনটা ভীষণ খারাপ। আমার মন খারাপের আবার প্রকারভেদ রয়েছে। প্রথমত তার 2 প্রকার বলা চলে। প্রথম যে প্রকারটা তা হলো বিনা কারণে মন খারাপ। এটা আমার বছরে যখন হয় তখন হুট করেই হয়ে যায়। তবে বেশিরভাগ সময় হয় বৃষ্টির দিনে, আকাশের গুমট কালো মেঘ করলে, আবার হয় বসন্তকালের পরন্ত বিকেলে। এই মন খারাপটা মোটামুটি বেশ গভীর হয়। এটা চলতে থাকে টানা 2 মাস ধরে। যতদিন না বসন্ত শেষ হয়ে গ্রীষ্মের দেখা মিলে ঠিক ততদিন। এই মন খারাপটা হুট করে ভালো হয় না, বরং বিনা কারণেই কান্না পায়, কেমন একা একা লাগে, অদ্ভুত অনুভূতি হয়।
যা আমি বুঝতে পারি না। এই অনুভূতির কারণটাও আমি জানি না। আপাতত আমি সেই মন খারাপেই ভুগছি। আমার কোনো কারণ ছাড়াই কান্না পাচ্ছে, একটু আহ্লাদ পেতে ইচ্ছে করছে, কেঁদে কেঁদে কারো শার্ট ভিজিয়ে ফেলতে ইচ্ছে করছে। কি আশ্চর্যকর চিন্তা, কারণ আমি কারো সামনে কান্নাকাটি একদম পছন্দ করি না। কেমন লোক দেখানো মনে হয়। এমন চিন্তা আমার আগে কখনো হয়নি, অব্রর কাছাকাছি থেকেও না। কিন্তু আজ হচ্ছে। আমি ভীষণ অবাক হলাম। বিরস মুখে জানালার বাহিরে তাকাতেই বসে রইলাম। সন্ধ্যা 7টা বেজে কয়েক মিনিট। ড্রয়িং রুমের সোফাতে এক হাত ঘোমটা টেনে বসে আছি আমি। আমায় ঘিরে বসে আছেন 4-5 জন মহিলা ও 2 জন কিশোরী। বয়স আর কত, 15 কি 16। তারা আমার শাশুড়ির পরিচিত, বলতে গেলে বান্ধবীর মতো আর কি। তো বান্ধবীর ছেলের বউকে দেখতে এসেছে। আমার শাশুড়ি তাদের জন্য চা নাস্তার আয়োজন করেছেন, ননদটাও তাকে সাহায্য করছে। এদিকে আমার স্বামী নামের আসামিটা ঘরের ভেতরে কি করছে আল্লাহ জানেন। এতগুলো অচেনা মানুষের মাঝে একা একা বসে থাকতে কেমন লাগে। তাছাড়া এইভাবে নিজেকে আমার রোবট মনে হচ্ছে। রাগে বিরক্তিতে আমার মুক্তিটা হয়ে এলো। হঠাৎ কেউ একজন আমার ঘোমটা তুললো। আমি চোখ তুলে তাকাতেই একজন 45 কি 46 বছর বয়সী মহিলাকে দেখতে পেলাম। মহিলাটা আমাকে দেখেই চোখ বড় বড় করে তাকালো, বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, ইব্রাহিমের মা তো সেরকম একটা বউ আনছে। ওনার কথা শুনে উপস্থিত বাকিরাও একে একে উঠে এলেন আমাকে দেখতে। বিশ্বাস করেন, ঠিক এই মুহূর্তে আমার নিজেকে কোনো সার্কাসের জোকার ছাড়া কিছু মনে হলো না। আমি মনের ভেতর রাজ্যের বিরক্তি নিয়ে মুখে হাসি ফোটানোর চেষ্টা করলাম, তবে বেশি সফল হলাম না। তারপর হাসার চেষ্টা করে সালামখানা দিলাম। সবাই একত্রে সালামের জবাব নিল। আরেকজন বলে উঠলো, বাহ, বউ দেখতে যেমন, আদব কায়দাও দেখে সেই রকমই। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, তা মা, নাম কি তোমার? সময়ের সাথে সাথে আমার বিরক্তি বাড়লো, বই কমলো না। সেই সাথে তাদের এত প্রশংসাও সহ্য হলো না। তবুও নিজের বিরক্তিটাকে দমিয়ে রেখে বললাম, লামিয়া ইসলাম তন্বী। খুব সুন্দর নাম। তা তুমি কি করো মা? এবার যেন আমার আর সহ্য হলো না, রাগে দুঃখে কান্না পেল। তখনই রান্নাঘর থেকে মা বেরিয়ে এলেন, বললেন, পড়াশোনা করে আমার মেয়ে। মায়ের কণ্ঠস্বর শুনে স্বস্তি পেলাম। যাক, এইবার অন্তত প্রশ্নের থেকে বাঁচলাম। এরই ভেতর দেখলাম আমার পাশে বসে থাকা মেয়ে দুটো বারবার আমাকে শোবার ঘরের দিকে উকি দিচ্ছে। ব্যাপারটা আমার ঠিক সুবিধার মনে হলো না। তখনই আমার আসামি মশাই রুম থেকে বেরিয়ে এলেন। ডাইনিং এ দাঁড়িয়ে এক পলক চাইলেন আমার দিকে, তারপর রান্নাঘরে ঢুকে গেলেন। বোনকে কি বললেন কে জানে, কিছুক্ষণের মাথাতেই বেরিয়ে এলেন সেখান থেকে। এরপর আরেক পলক আমার দিকে তাকিয়ে ভেতরে চলে গেলেন। আমি আশ্চর্য হয়ে খেয়াল করলাম, এই যে উনি রুম থেকে বের হলেন, রান্নাঘরে গেলেন, তারপর আবার ঘরে ফিরে গেলেন। পুরোটা সময় মেয়ে দুটো যেন তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। আবার উনি যখন এদিকে তাকালো, তখন তারা লজ্জায় লাল নীল গোলাপি বেগুনি হয়ে যাচ্ছিল। মুহূর্তেই আমার মেজাজ তুরঙ্গে উঠে গেল। একে তো এখানে সার্কাসের জোকার সেজে বসে আছি, তার উপর কিনা আমার জামাইকে কেউ চোখ দিয়ে গিলছে। আমি তাকে ভালো না বাসি, কিন্তু সে তো আমার জামাই না। আমার জামাইকে অন্য কেউ কেন দেখবে? কিন্তু মেয়েগুলোকে তো কিছু বলতে পারবো না, ওদের তো চিনিও না। তবে তার খবর আছে, কি দরকার ছিল বের হওয়ার? আজকে তার একদিন কি আমার একদিন। নিজের মনে মনে কথাগুলো বলে সোফা থেকে উঠে গিয়ে মায়ের পাশে দাঁড়ালাম। বললাম, আপনি অনেকক্ষণ কাজ করেছেন মা, এবার আপনি বসে আন্টিদের সাথে কথা বলুন, বাকিটুকু আমি করছি। আমার কথায় মা মুচকি হেসে মাথায় হাত বুলালেন, বললেন, তুই আছিস তো, এখন থেকে তো সব তুই করবি, তবে আজকে আমি করি। মায়ের কথা আমি শুনলাম না। তাকে নিয়ে সোফায় বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে গেলাম। সেখানে গিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে কাজে হাত দিলাম। আমার কাণ্ড দেখে তাইবা ভ্রু কুচকে কিছু সময় তাকিয়ে রইলো, কিন্তু কিছু বুঝলো না হয়তো। তাই তো কিছুক্ষণের মাথাতেই শুধালো, কি হলো ভাবি, সাপের মতো এমন ফুসফুস করছো কেন? তাই এবার প্রশ্নে ফিরে তাকালাম। পাশেই ফ্রিজ চোখে পড়লো। বললাম, ফ্রিজে পানি আছে? আমার কথায় আগা মাথা হয়তো মেয়েটা বুঝলো না, বুঝবে কি করে? নিতান্তই বাচ্চা যে, বয়স আর কত, 15। সে বোকার মতো মাথা নাড়ালো। আমি বললাম, আগে আমাকে পানি দে, ডোন্ট মিক্স, পারলে বরফ দিস।
আমার কথা শুনে সে বোকার মতো তাকিয়ে রইলো। আমি একটা ধমক দিতেই জলদি করে ঠান্ডা পানি এনে সামনে রাখলো। আমি 3 ঢোকে পানিটা শেষ করে জোরে জোরে নিঃশ্বাস নিলাম। তারপর কিছুটা সময় চুপ করে দাঁড়িয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পর মাথা আপনা আপনি ঠান্ডা হয়ে গেল। আমি ফিরে তাকালাম তাইবার দিকে। সে আমার দিকেই তাকিয়েছিল। আমাকে তাকাতে দেখে বলল, আর ইউ জেলাস ভাবি? তাইবার কথায় আমি ব্রু কুচকে তাকালাম। জবাবে সে হেসে কেবিনের উপর উঠে বসলো। আমি অবাক হয়ে দেখলাম কি চমৎকার মেয়েটার হাসি, একদম তার ভাইয়ের মতো। তাইবার কণ্ঠে ভাবনায় ছেদ হলো। সে বলল, একটু আগে দাদের রান্নাঘরে আসার সময় প্রীতি আর তানহা দাদার দিকে তাকিয়েছিল, তাই না? তাইবার সুন্দর হাসি আমাকে যতটা না অবাক করেছে, ওর কথা তার থেকেও বেশি অবাক করেছে। ও কিভাবে জানলো এই কথা? তার মানে এই মেয়েগুলো আগেও এমনটা করেছে? আমার ভাবনার মাঝেই তাইবা হেসে বলল, ওরা ভালো হবে না। এর আগেও 2 বার ওদের মায়ের সাথে এসেছে, একই কাহিনী করেছে। একবার তো দাদাকে প্রপোজ করেই দিয়েছে, সেটাও দুজনে একসাথে। দাদাই বুঝেছে যে তারা ছোট, কিন্তু কে শুনে কার কথা? তানহা তো বলেই ছিল যে তার 16 বছর, সে এসএসসি দিবে, ব্লা ব্লা ব্লা। এমনকি সে তো প্রীতির থেকেও এক ধাপ এগিয়ে। দাদাই না করার পরও একবার তো সে সোজা দাদা ভাইয়ের বেডরুমে চলে গিয়েছিল। ভাগ্যিস দাদাই বাসায় ছিল না, আর আমি দেখতে পেয়ে ওকে নিয়ে বাইরে চলে এসেছিলাম, নয়তো দাদাই থাকলে ওর খবর ছিল। এই প্রীতি আর তানহার কাণ্ড শুনে আমার যতটা রাগ হলো তার থেকেও বেশি সন্দেহ হলো তাইবার শেষ কথায়। আমি গম্ভীর স্বরে শুধালাম, কেন, কি করতো তোর দাদা ভাই? কিসটিস করে ফেলতো নাকি? আমার কথায় তাইবা শব্দ করে হাসলো, বলল, তুমি না ভাবি কি যে বলো, রাগে মনে হয় তোমার মাথাটাই নষ্ট হয়ে গিয়েছে। তারপর পা ঝুলাতে ঝুলাতে বলল, বাহিরের কেউ দাদার রুমে অ্যালাউ না। যদি ওকে দেখে ফেলতো তবে ওয়ার্নিং ছাড়া ওকে তুলে নিয়ে 7 তলার বারান্দা থেকে নিচে ফেলে দিত, আই এম শিওর। তাইবার কথায় আমি চোখ বড় করে তাকালাম। আমি জানতাম সে রাগী, বাট এতটা জানতাম না সামান্য রুমে ঢোকার জন্য ফেলে দিত। কই, বছর খানেক আগে একবার আমিও তো ঢুকেছিলাম, কিছু বলেনি তো। তাইবা আবার বলল, দাদা যতটা শান্ত, রেগে গেলে তার থেকেও ভয়ানক। সে সহজে রাগে না, তবে তার অপছন্দের কাজ কেউ করলে তাকে কেউ শান্ত করতে পারে না। তাইবার কথায় আমি ফুস করে নিঃশ্বাস ছাড়লাম। মনের মাঝে একটু ভয় কাজ করলো। কাল থেকে শুরু করে যা যা করছি, এই মহান ব্যক্তি কখন যেন আমাকে না 7 তলা থেকে ফেলে টেলে দেয়। কথাটা মাথায় পড়ে একটু ভয় হলো, কিন্তু আমাকে ভয় পেলে চলবে না। আগে এর ক্লাস নিতে হবে। কথাগুলো ভাবতে ভাবতে আমি চা নাস্তাগুলো ট্রেতে সাজিয়ে তাইবাকে চায়ের ট্রেটা আনতে বলে আমি নাস্তার ট্রেটা নিয়ে ড্রয়িং রুমের উদ্দেশ্যে পা বাড়ালাম। ড্রয়িং রুমে ঢুকেই পুরো রুমে একবার চোখ ঘুরালাম, কিন্তু আমার আসামিটাকে খুঁজে পেলাম না। আমি পা বাড়িয়ে বারান্দায় উঠে দিলাম, সেখানেও নেই। আমি ভাবনায় ডুবে থাকা মন নিয়ে ফিরে আসছিলাম, তখনই ওয়াশরুম থেকে পানির আওয়াজ কানে এলো। আমার বুঝতে বাকি নেই সে কোথায়। আমি বুকের উপর হাত ভাঁজ করে ওয়াশরুমের দরজার পাশের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ বাদেই দরজা খোলার শব্দ পেয়ে হাত ছেড়ে প্রস্তুত হলাম, যেন বের হলেই ধরতে পারি। হলো তাই। সে ওয়াশরুম থেকে বের হয়ে ঘুরে লাইটের সুইচে হাত দিতে আমি খপ করে তার হাত ধরলাম। আচমকা সে আমাকে দেখে সে একটু চমকালো বোধ হয়। সে ভ্রু কুচকে শুধালো, তুমি এখানে? তার এই ছোট্ট প্রশ্নটা যেন আগুনে ঘি ঢালার মতো কাজে লাগলো। আমার মেজাজ খারাপটা তরতর করে বেড়ে গেল। আমি তার হাত ছেড়ে টি শার্টের কলার টেনে ধরলাম, তারপর কলার ধরেই তাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরলাম। আমার এহেন আচরণে সে বেশ অবাক হলো, যার ছাপ তার চেহারায় স্পষ্ট। আমি দাঁতে দাঁত চেপে ধরে মিথ্যা হাসি দিলাম, বললাম, আমার জায়গায় কি অন্য কাউকে আশা করেছিলেন নাকি জামাই সাহেব? আমার প্রশ্নটা হয়তো উনি বুঝতে পারলো না। তার কুচকানো ব্রুজোরা তারও খানিকটা কুচকে গেল। সে বলল, মানে কি বলছো, কাকে আশা করব? আমি আগের মতোই দাঁতে দাঁত চেপে বললাম, কেন, আপনার প্রেমিকা প্রীতি ফিতি আর এটা কে জানো তাদেরকে? এতক্ষণ হয়তো উনি আমার কথায় ধরতে পারলেন। তার কপালের ভাঁজটাও স্বাভাবিক হলো। আমি বললাম, লজ্জা করে না ঘরে বউ রেখে বাহিরের মেয়েদের দিকে তাকাতে? আমার কথায় যেন উনি আকাশ থেকে পড়লেন, এমন ভাব করে বললেন, মানে আমি কার দিকে তাকিয়েছি? আমি আরো রেগে গেলাম, বললাম, খবরদার একদম নাটক করবেন না। আপনি ড্রয়িং রুমে যে 2টা মেয়ে বসেছিল ওদের দিকে তাকাননি? সেটা একবার নয় 2-2 বার। ছি 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 ছি, বুইরা খাটাস একটা। পিচ্ছি পিচ্ছি মেয়েগুলোর মাথা নষ্ট করে দিল। আমার একের পর এক কথা শুনে উনি হয়তো চরম অবাক হয়েছেন।
তাই বেশ কিছুক্ষণ হা করে তাকিয়ে রইল আমার দিকে। তারপর বলল, আমি ওদের দিকে তাকাইনি। তবে কার দিকে তাকিয়েছেন? আমার কঠিন প্রশ্নে উনি শীতল চোখে চাইলেন। আমার চোখে তাকিয়ে বললেন, তোমার দিকে। লাল জামদানিতে ঘোমটা দেওয়া অবস্থায় তোমায় খুব সুন্দর দেখাচ্ছিল। ওনার দৃষ্টিতে আমি যতটা কেঁপে উঠলাম তার থেকে অপ্রস্তুত হলাম মুখের উপর করা ওনার প্রশংসায়। আমি দৃষ্টি ফেরালাম, পরক্ষণে আবার তার দিকে তাকালাম। বললাম, সব বাদ, আপনি জানতেন না ওরা আপনাকে পছন্দ করে? উনি হালকা মাথা দুলালো, বললেন, জানতাম। আমি আবার শুধালাম, আজকে ওরা আসবে জানতেন? উনি হ্যাঁ সূচক মাথা নাড়লেন। আমি আবার রেগে গেলাম, বললাম, তবে বাহিরে কি করছিলেন? ওদের সামনে কেন গেলেন? উনি তপ্তশ্বাস ফেলে বলল, তাই এবাকে কফি দিতে বলার জন্য গিয়েছিলাম। কেন যেন হুট করে মন খারাপ হয়ে গেল। আমি ওনার কলার ছেড়ে দিয়ে বললাম, সেটা রুম থেকেও বলা যেত। কথাটা শেষ করে রুম থেকে বের হওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে উনি আমার ডান হাত টেনে ধরলো। আমি একইভাবে দাঁড়িয়ে রইলাম। বললাম, ছাড়ুন। উনি জবাব দিলেন না, বরং আর একটু জোর দিয়ে আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিল। আমি নিচে তাকিয়ে রইলাম। উনি বেশ কিছুক্ষণ আমাকে নীরবে পর্যবেক্ষণ করে বলল, রাগ করছো কেন? ওরা আমাকে দেখেছে, ওরা আমাকে পছন্দ করে। আমি তো করি না। ইনফ্যাক্ট ওরা যেদিন বাসায় আসে আমি বাসাতেই থাকি না। আজ তো ছুটি ছিল। তাছাড়া আমি ওদেরকে বলেও দিয়েছি আমি ওদের দুজনের একজনকেও পছন্দ করি না। তারপরও যদি ওরা আমার দিকে দেখে আমাকে পছন্দ করে, আমি কি করবো বলো? আমি জবাব দিলাম না। সত্যিই তো তার কোনো দোষ নেই, কিন্তু তারপরও আমার কেন যেন খারাপ লাগছে, মন মানছেই না। উনি এবার আমার হাত ছেড়ে দাঁড়ালেন। তারপর দু হাতে কান ধরে ডান দিকে হালকা মাথা হেলিয়ে বললেন, সরি। এতক্ষণে আমি চোখ তুলে তাকালাম, মুখ ভার করে কিছুক্ষণ তাকিয়ে রইলাম তার দিকে। তারপর হালকা করে মাথা নাড়লাম, যার অর্থ ঠিক আছে। উনি কান ছেড়ে দাঁড়ালেন, কিছুক্ষণ তাকিয়ে রইলেন আমার মুখপানে। তারপর সরু চোখে তাকিয়ে শুধালেন। আর ইউ জেলাস? মুহূর্তে আমার মেজাজটা আবার খারাপ হয়ে গেল। শালা বলে কি, আর ইউ জেলাস? তোর জেলাসের গুষ্টি মারি। আমার জামাইয়ের দিকে অন্য মায়া তাকালে আমি জেলাস হবো না তো কি? আনন্দে নাচমু? আমি তার শার্টের কলার আবার টেনে ধরলাম। বললাম, নেক্সট টাইম আমার জামাইয়ের দিকে যে তাকাবে তার চোখ তুলে নিও। বাই এনি চান্স যদি একই কাজ আমার জামাইও করে, তারও খবর আছে। সো বি কেয়ারফুল মিস্টার মহৎপ্রাণ। আমি যতদিন এখানে আছি ততদিন আপনি আমার লক্ষ্মী জামাই হয়ে থাকবেন। পরনারীর সাথে কথা বলা তো দূর, তাদের দিকে ভুলেও তাকানো আপনার জন্য নিষিদ্ধ। বুঝেছেন আমার লক্ষ্মী জামাই? কথাটা বলে ওনার নাকটা টেনে দিয়ে আমি হাই তুলতে তুলতে ঘর থেকে বেরিয়ে এলাম। বেচারা হয়তো এখনো শকে আছে। থাকুক না, আমার কি? আমার জামাই আমারই। আমি কেন তার ভাগ মাইন ছেড়ে দিমু? জীবনেও দিব না। দেখতে দেখতে পেরিয়ে গেল 2 সপ্তাহ। 2 সপ্তাহেই এই পরিবারের মানুষগুলো আমার খুব আপন হয়ে গিয়েছে। তাদের সাথে সম্পর্কটা এমন যে মাঝে মাঝে মনে হয় তারা সবাই আমার বহু যুগের পরিচিত। কত আদর, কত মায়া, কত ভালোবাসা দিয়ে আগলে রেখেছে আমাকে। বোঝার উপায় নেই যে এটা আমার শ্বশুর বাড়ি। জানলায় দাঁড়িয়ে সেই সবই ভাবছিলাম আমি। শীতের শেষ সময়, প্রকৃতিতে বসন্তের আগমনী বার্তা আমি মুগ্ধ নয়নে বাহিরে তাকিয়ে অনুভব করছিলাম। দেখছিলাম প্রকৃতির নতুন রূপ। এমন সময় দরজা খোলার শব্দে পেছনে ফিরলাম। আমার আসামিথুক স্বামী আসিয়াছেন। আমি 2 হাত পেছনে বেঁধে এগিয়ে গেলাম বিছানার দিকে। বিছানার কোনায় বসে দুষ্টু হেসে শুধালাম, আমাকে রেখে কোথায় গিয়েছিলেন জামাই সাহেব? উনি এগিয়ে এসে আমার পাশে বসলেন। হাত থেকে ঘড়ি খুলতে খুলতে মৃদু হাসলেন। বললেন, উকিলের সাথে কথা বলতে। ওনার মুখে উকিল নামটা শুনে আমি ব্রু কুচকে তাকালাম। আমাকে ওভাবে তাকাতে দেখে উনি সরু চোখে তাকালেন। বললেন, এভাবে তাকাচ্ছ কেন? ডিভোর্স সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম। আগামী 1 সপ্তাহের ভিতর ডিভোর্স পেপার রেডি হয়ে যাবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলেন উনি। আচমকাই আমি অনুভব করলাম আমার কেমন যেন লাগছে। একটু আগের দুষ্টু মনটা হঠাৎ করে কেমন বিষণ্ণ হয়ে গেল। বুকের ভেতর চিনচিনে ব্যথা করে উঠলো। মনে হচ্ছে এই বুঝি বড় ধরনের কোনো অ্যাটাক হয়ে যাবে। মুহূর্তের মাঝে আমার নিঃশ্বাসের গতিও পাল্টে গেল। গলা শুকিয়ে এলো, হাত পা মৃদু কাঁপলো বোধ হয়। তখনই উনি শুধালেন, কি হয়েছে, ঠিক আছো? আমি ওনার দিকে তাকালাম। মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বললাম, হ্যাঁ, কি হবে, আপনি বসুন, আমি কফি নিয়ে আসছি। কথা শেষ করে বড় বড় পা ফেলে ঘর থেকে বেরিয়ে এলাম। ওনাকে কিচ্ছু বলার সুযোগ দিলাম না। দেখতে দেখতে প্রায় 3 মাস পেরিয়ে গেল।
পরের সপ্তাহে উকিলের ডিভোর্স পেপার রেডির কথা থাকলেও কিছু সমস্যার কারণে তা হয়ে ওঠেনি। সেই সমস্যার সমাধান করতে করতেই 3 মাস পেরিয়ে গেল, অথচ বুঝতেই পারলাম না। আজ মনে হয় এই তো কালই আমাদের বিয়ে হলো। আমি লাল টুকটুকে বউ সেজে এই বাড়িতে পা দিলাম। তারপর কিছু সময়ের ব্যবধানে এই বাড়ির মানুষগুলো আমার আপন হয়ে গেল। মাত্র 3 মাসে ওনার পরিবারের সবার প্রতি আমার মায়াটা আরো গাঢ় হলো। এমনকি ইদানিং ওনার প্রতি কেমন এক আলাদা অনুভূতি উপলব্ধি করতে পারি। এই যে উনি বেশি সময় বাইরে থাকলে টেনশন হয়, বাড়ি না ফেরা পর্যন্ত নিশ্চিত হতে পারি না। উনি কোনো কথা বললে মন দিয়ে তা শুনি। এমনকি প্রথম কদিন ওনার সাথে ঝগড়া বেশ চলতো আমার, দুজনে চুটিয়ে কথা কাটাকাটি করতাম। কিন্তু ইদানিং উনি একাই বকবক করেন। বেশ কিছুক্ষণ বকবক করে যখন আমার কোনো উত্তর পান না বা আমার দিক থেকে কোনো সাড়া পান না, তখন সে নিজেও চুপ করে যান। এমনকি ঘরে এসে আমাকে এটা নিয়ে শাসায়। এই তো গত পরশুর ঘটনা, সকালে নাস্তা করছিলেন, নাস্তা শেষে চা চাইলেন। কথা মতো আমি চা দিলাম। একটুখানি চা মুখে নিয়েই নাক মুখ কুচকে চায়ের কাপ ঠেলে ধমকে উঠলেন উনি। বললেন, এটা কি চা নাকি শরবত? সেদিন সত্যি বলতে তার ধমকে কেঁপে উঠেছিলাম। এতটা সাহস! আমি এতটুকুতে ভয় পাওয়ার বেশ অবাক হয়েছিলাম। ভয়ে ভয়ে কাপের থেকে চামচ দিয়ে একটুখানি চা মুখে নিয়ে দেখলাম চিনি ঠিকই আছে। আমি বোকার মতো ওনার দিকে তাকাতে উনি আরেকবার ধমকে উঠেছিলেন। আমি ভয়ে নিচে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। কি জানি কেন কিছু বললাম না। উনি একাই একের পর এক অনেক কথা শোনালেন আমাকে। মন না চাইলে যেন কাজ না করি, তবুও যেন এমন ভুল না হয়। এরপর থেকে কাজ করতে হলে যেন মন দিয়ে করি, এমন অনেক কথা বলেছিলেন। কিন্তু আমি চুপ করে শুনছিলাম, যেন উনি কোনো রূপকথার গল্প শোনাচ্ছেন। উনি বেশ কিছু সময় বকবক করেও আমার সাড়া না পেয়ে ঘরে চলে গিয়েছিলেন। পরে যখন আমি আরেক কাপ চা নিয়ে ঘরে যাই, তখন তিনি আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে তাতে চুমুক দিতেই চোখ বন্ধ করে চায়ের স্বাদটা অনুভব করেন। তারপর বলে ওঠেন, চাটা চমৎকার বানিয়েছো। তখনকার চাটা দারুণ ছিল, তবে কি নিয়ে ঝগড়া করব খুঁজে পাচ্ছিলাম না, তাই চা নিয়ে শুরু করে দিলাম। কিন্তু কি লাভ হলো? যার জন্য এত কিছু সে নিজেই তো নিশ্চুপ। একের পর এক কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেললেন উনি। তারপর আবার বললেন, হুট করে কি হলো তোমার? কদিন যাবত দেখছি আমার কথার জবাবে চুপ করে থাকছো, কিচ্ছু বলছো না কেন? আমি তৎক্ষণাৎ বলার মতো কিছু খুঁজে পেলাম না। উত্তর না দিয়ে চলে আসছিলাম, তখন উনি আমার হাত টেনে ধরলেন। বললেন, কোনো সমস্যা? উত্তরে আমি না বোধক মাথা নেড়েছিলাম। উনি আমার হাত ছেড়ে ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলেছিলেন, আমার পুরো লাইফে আমি এত বকবক কখনো করিনি যতটা একদিন করেছি। তারপর আমার দিকে সরু চোখে তাকিয়ে জিজ্ঞেস করেছিলেন, কিন্তু 24 ঘন্টার ভেতর 16 ঘন্টায় বকবক করা বকবক কর না, হুট করে এমন চুপ করে গেল কেন? কাহিনী কি ম্যাডাম? প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? আপনি তো দেখছি আমার মায়ের কাছে আমাকে কালপিট বানিয়ে দিচ্ছেন। না জানি আম্মু কোনোদিন বলে বসে, ইদানিং তুই খুব বেশি করছিস। তাহি খালি খালি রোজ মেয়েটার সাথে ঝগড়া করছিস। আমার বাসায় এসব চলবে না। আজকের পর যদি আবার আমার মেয়েটাকে কিছু বলতে দেখি, তাহলে তোকে বাসা থেকে বের করে দিব। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমার দিকে তাকিয়েছিলেন উনি। ওনার সাথে চোখাচোখি হতেই কেঁপে উঠেছিলাম আমি। তার থেকেও বেশি ভয় পেয়েছিলাম ওনার মুখে প্রেমে পড়া কথাটা শুনে। সত্যি কি তা সম্ভব? আমি যখন ভাবনার সাগরে ডুবেছিলাম, অনাকাঙ্ক্ষিত ভয়ে আতঙ্কিত হয়েছিলাম, তখন উনি ভরসার হাত রেখেছিলেন আমার হাতে। বলেছিলেন, আরে বাবা, মজা করেছি, তুমি দেখি সিরিয়াস হয়ে গিয়েছো। ওনার কথার উত্তরে সেদিন জোরপূর্বক হাসলেও মন থেকে ভয়টা দূর করতে পারিনি, বরং সেই ভয়টা বেড়েই চলেছে। কারণ তার প্রতি এত মুগ্ধতা, তার প্রতিটা কাজে আনন্দ পাওয়া, এসব অন্যরকম এক লক্ষণ। এই যে গত সপ্তাহের আরেক ঘটনা, সেদিন আমার জন্ম তারিখ অর্থাৎ 12 তারিখ ছিল। যদিও আমার জন্মদিনটা 12ই ডিসেম্বর, কিন্তু আমাদের বিয়ের পর থেকে প্রতি মাসের 12 তারিখে সে আমাকে সারপ্রাইজ দিচ্ছে, কোনো না কোনো ভাবে আমাকে চমকে দিচ্ছে, সেই দিনটাকে বিশেষ করে দিচ্ছে। সেদিনও ব্যতিক্রম কিছু হয়নি, বরং প্রথম 12 তারিখের থেকেও বেশ বিশেষ কিছু করেছিলেন। আমি ভীষণ অবাক হয়েছিলাম, বিস্ময়ে 2 হাতে মুখ চেপে ধরেছিলাম। আমার চোখ টলমল করছিল পানিতে। আমি বাকরুদ্ধ হয়ে দেখছিলাম তার পাগলামো। ফ্ল্যাশব্যাক, মা বাবা আর তাইবা বাসাতে নেই, ছোট মামার বাসাতে গিয়েছেন, আজ ফিরবেন না। আমি যেতে চেয়েছিলাম তাদের সাথে, কিন্তু আমার আসামি মহাশয় রাজি ছিলেন না, বিধায় যাওয়া হয়নি। কি আর করার, তাই বসে বসে ফেসবুক স্ক্রল করছিলাম। সেই সময় বাসার বেল বাজলো। আমি উঠে গিয়ে দরজা খুলতেই আমার আসামি মহাশয় আমার দিকে একটা শপিং ব্যাগ এগিয়ে দিয়ে বললেন, দ্রুত যাও, তৈরি হয়ে এসো। তার
কথা শুনে আমি ভেবেছিলাম হয়তো আমরা ছোট মামার বাসাতে যাব। তার পাশের দেওয়ালে থাকা ঘড়িতে চোখ বোলালাম। মা, 9:30 বাজে, এত রাতে কেউ কারো বাসায় যায় নাকি? আমি সরাসরি তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে কেউ কারো বাসায় যায় নাকি? কি ভাববেন মামা আর মামি? আমার কথা শুনে উনি ভ্রু কুচকে তাকালেন, বললেন, মামা মামি মানে? তোমাকে কে বললো আমরা মামাদের বাসাতে যাচ্ছি? ওনার কথা শুনে আমি ভরকে গেলাম। বোকার মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে বললাম, যাচ্ছি না। তাহলে রেডি হতে বলেছিলেন কেন? কোথায় যাব এত রাতে? উনি এবার চোখ গরম করে চাইলেন। ওনার সেই চাহনির কাছে আমার সব প্রশ্ন উড়ে গেল। আমি মুখটা ছোট্ট করে ফেলতেই উনি বললেন, এত প্রশ্ন করো কেন তুমি? যখন কথা বলতে বলি তখন তো মুখে সুপার গ্লু লাগিয়ে রাখো, আর যখন কথা না বলে কাজ করতে বলি তখন প্রশ্ন করে মাথার সাথে সময় নষ্ট করো। যাও, গিয়ে রেডি হও। বলতে গেলে শেষের বাক্যটা এক প্রকার ছোটখাটো ধমক ছিল। তার রাগ সম্পর্কে যত বর্ণনা শুনেছি, আপাতত তার রাগ দেখার ইচ্ছে নেই। তার ছোটখাটো ধমকেই দমে গেলাম আমি। চুপচাপ রুমে গিয়ে শপিং ব্যাগটা বিছানার উপর উপর করে ধরলাম। সাথে সাথে বেরিয়ে এলো একটা বক্স। লাল রঙের রেশমি চুড়ি, একজোড়া বড় ঝুমকা, একজোড়া পায়েল, এক পাতা টিপ আর একটা আলতার বোতল। বাইরের জিনিসগুলো দেখে আমি বেশ চমকালাম। আমার বুঝতে বাকি রইল না বক্সে কি আছে। আমার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটলো। আমি চট জলদি বক্সটা নিয়ে খুললাম। তার থেকে বেরিয়ে এলো একটা লাল টুকটুকে একটা শাড়ি। আমি বক্স থেকে শাড়িটা হাতে তুলে নিলাম। তারপর আস্তে আস্তে শাড়িটা খুললাম, এমন ভাবে যেন এই বুঝি ব্যথা পেল। শাড়িটা খুলে আমি বেশ মুগ্ধ হলাম। পুরো শাড়িতে কোনো কাজ নেই, কেবল 2 পারে চিকন করে গোল্ডেন কাজ। শাড়ির সাথে বক্সে একটা ব্লাউজ আর পেটিকোটও দেখলাম। ব্লাউজ ও পেটিকোট হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে আমি আরো অবাক হলাম। আশ্চর্য, এই লোক এত পারফেক্ট সাইজ কিভাবে আনলো? পেটিকোট বা ব্লাউজ কোনোটাই ছোট বা বড় হয়নি, কিভাবে? আমার ভীষণ জানতে ইচ্ছে হলো। তাকে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, এই লোক, আপনি এত পারফেক্ট পেটিকোট ব্লাউজ আনলেন কি করে? কিন্তু তা হলো না। কেন যেন লজ্জা লাগলো। তবে শাড়ির মতো ব্লাউজটাও অনেক সুন্দর, মোটামুটি রকমের কাজ আছে, সোনালী রঙের। সত্যি বলতে লোকটার চয়েস আছে। আমি যখন এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম, তখন এই দরজায় টোকা পড়লো। আমি ভেতরে আসার অনুমতি দিতেই উনি দরজা ঠেলে ভেতরে এলেন। এখনো রেডি হওনি যে? আমি শাড়ি থেকে চোখ তুলে এক পলক ওনার দিকে তাকালাম। মুচকি হেসে বললাম, 10 মিনিট দিন। উনি মাথা নেড়ে বেরিয়ে গেলেন। আমি লাইট অফ করে ব্লাউজ আর পেটিকোট পরে নিলাম। তারপর লাইট অন করে ধীরে ধীরে শাড়ি পরলাম। একের পর এক কুচি করে সবগুলো কুচি এক এক করে কোমরে গুজে দিলাম। তখনই আমার ফোনটা বেজে উঠলো। সেই ফোন দিতেই দরজা ঠেলে ভেতরে এলেন উনি। এমন একটা পরিস্থিতিতে দুজন মুখোমুখি হতেই কিছুটা লজ্জা পেলাম আমি। উনিও চোখ বন্ধ করে ফেললেন তৎক্ষণাৎ, কারণ তখনও আমার শাড়ি পরা শেষ হয়নি। শ্যাম বর্ণের কোমর উকি দিচ্ছিল শাড়ির ফাঁকা দিয়ে। আমি এক টানে বুকের উপর থেকে শাড়ির আঁচল নামিয়ে কোমরে ঢাকলাম। উনি ফোনটা দিয়ে বেরিয়ে গেলেন। ভুল করে তখন ডাইনিং টেবিলের উপর ফোন রেখে এসেছিলাম। আমি ফোন রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে অভ্রের কণ্ঠ ভেসে এলো। সে বলল, এতক্ষণ লাগলো যে ফোন তুলতে? আমি শাড়ি পরার কথাটা বলতে গিয়েও বললাম না, বললাম খাচ্ছিলাম, ফোন রুমে ছিল। অভ্র আমার কথা বিশ্বাস করলো কিনা কে জানে। সে বলল, আচ্ছা, তো এখন কি করছো? আমি মিথ্যা বলতে গেলে বারবার আটকে যাই, যার ফলে সহজেই ধরা পড়ে যাই। আমি কি বলবো তৎক্ষণাৎ খুঁজে পেলাম না। ভাবতে যতটা সময় লাগলো, এরই মাঝে সে বলল, কথা বলছো না কেন? পাশে কেউ আছে নাকি? আমি জোরপূর্বক হেসে বললাম, কই না তো, আমি তো এখন একটু পড়তে বসবো। প্রতি উত্তরে সে ছোট্ট করে বলল, আচ্ছা। আবার জিজ্ঞেস করলো, স্যার কই? উনি তো ড্রয়িং রুমে টিভি দেখছেন। অভ্র এবার প্রতি উত্তরে কিচ্ছু বললো না। বেশ কিছুক্ষণ নীরব থেকে বলে উঠলো, তুমি শিওর স্যার তোমাকে ডিভোর্স দিবে? আমার মনে হয় না, কারণ কেউই তার নিজের বউকে অন্য কারো হাতে তুলে দিতে রাজি হবে না। আমি হলে তো কোনোদিনই দিতাম না। অভ্রর কথায় আমার মনটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি অভ্রকে বুঝতে দিলাম না। মৃদু হেসে বললাম, উনি খুব ভালো মানুষ অভ্র, তা না হলে বিয়ের প্রথম রাতেই সে নিজের অধিকার দেখাতো, কিন্তু উনি তা করেননি। আমার কথার উত্তরে অভ্র ঠাট্টার স্বরে বলল, বাহ, মাত্র এই কয়দিনেই এত তারিফ? বিয়ের সাইড ইফেক্ট নাকি? শোনো, সে যদি এত ভালো স্বামী হতো তবে কখনোই নিজের বউকে অন্যের হাতে তুলে দিত না, কিন্তু সে দিবে, কারণ তার মহৎ হবার স্বাদ। ওনার বিরুদ্ধে অভ্রর একের পর এক কথাগুলো আমার কাছে বিষের মতো ঠেকলো। আমি চেপে গেলাম। রাগের স্বরে বললাম, এনাফ অভ্র, অনেক বলেছো তুমি। শোনো,
ওনার নিজেকে মহৎ প্রমাণ করার প্রয়োজন নেই, কারণ উনি মহৎ। আর রইলো বাকি নিজের বউকে তার প্রেমিকের হাতে তুলে দেওয়ার কথা, সেটা উনি এজন্যই করছেন বিকজ হি লাভস মি অ্যান্ড আই লাভ ইউ। তোমার সাথে আমি সুখে থাকবো, আর আমার সুখী সে সুখে হবে, এটা ভেবেই সে আমাদের এক হতে সাহায্য করছে। ভুলে যেও না তার জন্য তুমি আমাকে পাচ্ছ, আর যার জন্য আমি এক হতে যাচ্ছি তুমি তাকে নিয়ে এসব বলছো। আমি এটা আশা করিনি কখনো। সব বাদ দিলেও সে তো তোমার শিক্ষক ছিলেন এক সময়, রাইট? তো তার প্রতি এতটুকু সম্মান তোমার রাখা উচিত ছিল না অভ্র? আমি সত্যি বাকরুদ্ধ। আমার এতগুলো কথায় অভ্র নিজের ভুল বুঝলো কিনা কে জানে। বুঝলাম না আমি তা। তবে সে মৃদুস্বরে বলল, আই এম সরি, আমি আসলে এত সব ভেবে বলিনি। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, স্যারের জায়গায় তুমি হলে কখনো নিজের জিনিস কাউকে দিতে? অভ্র এই কথাগুলো আমার মন ও মস্তিষ্কে একত্রে আঘাত হানলো। আচমকাই আমার মনে পড়লো প্রীতি ও তানহার কথা। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতেই চোখের সামনে ভেসে উঠলো ইব্রাহিমের মনটা চেঁচিয়ে বলল, না, কখনো দিতাম না, দিবও না। আমার জিনিস শুধু আমারই। আমি চোখ খুলে ফেললাম, লম্বা করে শ্বাস নিলাম, অভ্রকে মৃদুস্বরে বললাম, পরে কথা বলছি অভ্র। উত্তরে অভ্র বলল, রাগ করেছো? আমি ছোট্ট করে বললাম, না। তারপরে অভ্রকে প্রত্যুত্তর করার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম। সে ফোনটা ছুঁড়ে মারলাম বিছানায়। তখনই দরজায় আবার টোকা পড়লো। ওপাশ থেকে উনি শুধালেন, আসবো? আমি ছোট্ট করে বললাম, আসুন। উনি দরজা ঠেলে ভেতরে এলেন। তারপর এক পলক আমার দিকে তাকিয়ে চোখ ফেরালেন বিছানায় পড়ে থাকা ফোনের দিকে তাকিয়ে শুধালেন, কোনো সমস্যা? আমি ওনার থেকে চোখ ফেরালাম, চাপা দীর্ঘশ্বাস ছেড়ে হাসার চেষ্টা করলাম। বললাম, না। কে জানে উনি আমার সেই মিথ্যা হাসিটা বুঝলো কিনা। তবে বেশ কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল আমার মুখপানে। নিচে তাকিয়ে থেকেও যা আমার চোখ এড়ালো না। কিছুটা সময় দুজনের নীরবতায় পেরিয়ে গেল। তারপর উনি আলমারির দিকে যেতে নিয়েও ফিরে এলেন। ফিরে এসে আমার ঠিক সামনে এক হাঁটু ভাঁজ করে বসে পড়লেন। আমি চমকে পেছনে সরে যেতে নিলেই উনি আমার চোখের দিকে তাকালো। ইস, কি সুন্দর, কি মায়াবী সেই দৃষ্টি। প্রতিবারের মতো এবার আমি কেঁপে উঠলাম না, তবে থমকে গেলাম। স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। উনি দৃষ্টি ফেরালেন, দু হাতে একের পর এক কুচিগুলো ধরলেন। তারপর এলোমেলো কুচিগুলো সমান করে নিচে তাকিয়েই আমায় বলল, কোমর থেকে কুচিগুলো বের করে সবগুলো মাথা সমান করে ধরে তারপর গোছো। ওনার কথা মতো কুচিগুলো বের করলাম। নিচ থেকে এলোমেলো থাকা কুচিগুলোকে উনি সমান করে সবগুলো কুচি একত্রে ধরে তারপর আবার কোমরে গুজে নিলাম। কুচিগুলো কোমরে গোজা হতেই উনি উঠে দাঁড়ালেন। আমিও তাকিয়ে বললাম, কুচিগুলো কি সুন্দর ভাঁজ করে পড়ে আছে। কয়েক মিনিটের জন্য কিছুক্ষণ আগের ঘটনাটা ভুলে গেলাম। উনি এগিয়ে গেলেন আলমারির দিকে। আলমারি খুলে কিছু একটা খুঁজছেন, যা দেখে আমি জিজ্ঞেস করলাম, কি খুঁজছেন? উনি আগের মতো খুঁজতে খুঁজতেই বললেন, কালো পাঞ্জাবিটা খুঁজে পাচ্ছি না। কিছু না বলে এগিয়ে গেলাম। এলোমেলো করা কাপড়গুলো সরিয়ে নিচ থেকে স্ত্রী করা পাঞ্জাবি নিয়ে তার হাতে দিলাম। বললাম, কিভাবে কাপড় এলোমেলো করে খুঁজলে পাবেন, গোছানো অবস্থাতে দেখলে অল্পতেই পেয়ে যেতেন। কথা শেষ করে আমি ফিরে এসে ড্রেসিং টেবিলের সামনে টুল টেনে বসলাম। ড্রেসিং টেবিলের ওপর থেকে স্নোটা নিয়ে মুখে দিয়ে কাজলটা তুলে নিলাম। চোখে কাজল টানতে গিয়ে খেয়াল করলাম উনি তখনও আমার দিকে তাকিয়ে আছেন। আমি আয়নার ভেতরে ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, কি? উত্তর উনি মুচকি হেসে মাথা নাড়ালেন। তারপর সেখানেই দাঁড়িয়ে থাকা শার্টটা খুলে পাঞ্জাবিটা পরলেন। ওনাকে শার্টটা খুলতে দেখে আমি চোখ ফিরিয়ে নিজ কাজে মনোযোগী হলাম। চোখে কাজল টেনে ঠোঁটে লিপস্টিক দিলাম। তারপর চুড়িগুলো নিয়ে একে একে হাতে পরে নিলাম। এরপর ঝুমকো জোড়া তুলে কানে দিলাম। সব শেষে চুলে চিরুনি দিয়ে আয়নায় তাকাতেই দেখি উনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি কিছুটা অস্বস্তি অনুভব করলাম। উনি এগিয়ে এলেন বিছানার উপর থেকে টিপের পাতাটা নিয়ে। ওখান থেকে একটা টিপ এনে আমাকে পরিয়ে দিলেন। বললেন, শূন্যতা এবার পূর্ণ হলো। আমি ওনার দিকে চোখ তুলে তাকালাম। উনি আমাকে বসিয়ে রেখে আবার বিছানার কাছে গেল। সেখানে থাকা আলতা ও নূপুর নিয়ে ফিরে এলো। তখনকার মতো আমার সামনে বসে পড়লো। আমি ভ্রু কুচকে তাকাতেই উত্তরে হাত বাড়িয়ে আমার পা ছুঁলো। আমি চমকে উঠলাম। আমার শির দ্বারা বেয়ে নেমে গেল শীতল এক অনুভূতি। বুকটা বুঝি কেঁপে উঠলো।
কাঁপলো হাত পাও, কিন্তু ওনার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। উনি গভীর মনোযোগ দিয়ে আমার দু পায়ে আলতা পরিয়ে দিলেন। তারপর আলতায় রাখা পা জোড়ায় রিনঝিন শব্দ তোলা নূপুর জোড়া পরিয়ে দিলেন। সব শেষে আমার চোখের দিকে তাকালেন, যে দৃষ্টি কোনো সাধারণ দৃষ্টি ছিল না, যা ছিল ইচ্ছে পূরণের আনন্দের দৃষ্টি। যে দৃষ্টিতে ছিল খুশি, ছিল হাসি, ছিল মনে হচ্ছিল যেন তার কথা বলছে। দৃষ্টিও এভাবে কথা বলে বুঝি? কি জানি, উত্তর পেলাম না। তবে ওনার এতটুকু কাজে আমি ভীষণ মুগ্ধ হলাম। মুগ্ধ চোখে তাকিয়ে রইলাম তার আনন্দময় খুশির দৃষ্টিতে। ডুবে গেলাম অনন্ত এক মায়ায়। বিশাল দিঘিতে ছোট্ট একটা নৌকা, নৌকার দুই পাশে দুজন মানবী বসে আছে, যাদের ঠিক মাথার উপর থালার মতো মস্ত একটা চাঁদ, যে কিনা ফকফকে আলো ছড়াচ্ছে। তার আলোতে আলোকিত চারপাশ, আলোকিত সেই মানবী দুজনেই মিষ্টি এক জ্যোৎস্না স্নানে গা ভেজাচ্ছে। সেই মানব কেউ নয়, আমরা, আমি আর আমার স্বামী মহাশয়। চাঁদের আলোতে ওনার ফর্সা মুখটা চিকচিক করছে, সাথে কালো পাঞ্জাবিটিও। নৌকার এক কোণে বসে দিঘির জলে পা ভেজাচ্ছি আমি। ঠোঁটে আমার হাসি, খিলখিলে হাসি। হাতে 3টা পদ্ম, 2টা বড় আর একটা ছোট পদ্ম। পদ্মগুলো একদম টসটসে, যেন সদ্য ফুটেছে। কি আদুরে! দিঘি ঠান্ডা জলে পা ভেজাতে ভেজাতে মাঝে মধ্যে আর চোখে চাইছে তার দিকে। সে আমাকে দেখছে এক দৃষ্টিতে, চোখে তার মুগ্ধতা। আমি চোখ সরিয়ে নিলাম। আমাদের থেকে বেশ খানিকটা দূরে আরেকটি নৌকা আছে, সেখানে এখানকারই 2জন লোক আছে। আমার আসামি মহাশয় আমাদের সেফটির জন্য রেখেছেন। আমার পূর্বাচলের একটা রিসোর্টে উঠেছি। বসুন্ধরা থেকে পূর্বাচল বেশ একটু দূরে নয়। তার উপর রাত হওয়ায় জ্যাম কম ছিল, যার ফলে অল্প সময়ের মাঝে আমরা এখানে এসে পৌঁছেছি। রিসোর্টে ঢুকতেই একটা ছেলে আমার স্বাগতম জানিয়ে রিসোর্টের ভেতরে নিয়ে গিয়েছে। আমার হাতে দিয়েছিল গোলাপের তোড়া, টকটকে লাল গোলাপ। ছেলেটা ওনার সাথে এমন ভাবে কথা বলছিল যেন ওনাকে আগে থেকেই চেনে। ফ্ল্যাশব্যাক। গাড়ি থেকে নেমে রিসোর্টে ঢুকতেই একটা 24 কি 25 বছর বয়সী ছেলে এগিয়ে এলো। আমার হাতে টকটকে এক তোড়া গোলাপ ধরিয়ে দিয়ে মিষ্টি হেসে বলল, ওয়েলকাম ম্যাম, আপনার কথা অনুযায়ী সব রেডি আছে স্যার। কিছুক্ষণের মাঝে উত্তর পাবে। তারপর ছেলেটিকে অনুসরণ করে প্রথম আমরা আমাদের জন্য বরাদ্দ করা রুমটিতে গেলাম। তারপর উনি আমাকে সেখানে বসিয়ে রেখে ছেলেটির সাথে কোথায় যেন চলে গেলেন। প্রথমে আমার একটু বিরক্ত লাগলো, তারপর রাগ বাড়লো, কারণ অচেনা একটা জায়গায় এভাবে একা বসিয়ে রাখার মানে কি? আচমকা আমার ছেলেটির কথা মনে পড়লো। সব রেডি আছে মানে কি? উনি কি আমাকে মেরে ফেলার প্ল্যান করছেন? তবে অব্র ঠিক বলেছে। না, এমনটা কিভাবে হয়? উনি এতটা জঘন্য মানুষ নন। মেরে ফেলার হলে কি কষ্ট করে এত দূর আনতেই পারেন, যাতে তাকে কেউ সন্দেহ না করে। না না, এগুলো কি ভাবছি আমি? উনি এমনটা করতেই পারেন না। কিছুক্ষণ পর আবার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খেলো একটা কথা। আচ্ছা, উনি আমাকে বেঁচে দেবেন না তো? ওই যে ছবিতে নাটকে দেখায় স্বামীরা টাকার বিনিময়ে ভালো ভালো কথা বলে নিয়ে স্ত্রীদের খারাপ জায়গায় বেঁচে দেয়। পরক্ষণে মনে হয় না, ওনার তো অনেক টাকা, উনি টাকার জন্য আমাকে কেন বেঁচে দিবে? ভাল লাগে না। কে বলেছিল এর সাথে আসতে? এখন সত্যি সত্যি এই দুইটার একটা যদি আমার সাথে করে, আমার কি হবে? অভ্রর কি হবে? আম্মু আব্বু রিজুর কি হবে? ওরা আমার জন্য কাঁদবে, কষ্ট পাবে। পাওয়াই উচিত। বলছিল না ইব্রাহিম ভালো, সোনার টুকরা, হ্যান ত্যান, আরো বলুক। ভালো হইছে, এই সোনার টুকরাই এখন কাজ বাইর হইছে। কাজ একদম উচিত শিক্ষা হইব, কিন্তু মাঝে দিয়ে আমার নিষ্পাপ জীবনটা। আচ্ছা, আমার সাথে এই দুইটার একটা যদি উনি করেন, তো ওনার খারাপ লাগবে না? শত হোক বউ তো। ওনার দিকে তানহা প্রীতি তাকানোতেই আমার রাগ লাগছে। সেখানে আমাকে মেরে ফেস দিয়ে ওনার হাত কাঁপবে না? আমার আকাশ পাতাল ভাবনার মাঝে দরজা খুলে গেল। সাথে সাথে আমি চমকিয়ে উঠে দাঁড়িয়ে গেলাম। ভয়ে তাকালাম দরজার দিকে। তখনই দেখতে পেলাম আমার স্বামী মহাশয়কে। উনি এগিয়ে এলেন, আমাকে টাচ না করে আমার চোখ বেঁধে দিলেন ছোট্ট একটা পট্টি। আমার ভয়টা আর একটু বেড়ে গেল। আমি শুকনা ঢোক গিললাম, মনে মনে আল্লাহকে স্মরণ করলাম। তাকে জিজ্ঞেস করতে গিয়েও সাহস পেলাম না। তখনই উনি বললেন, এই নাও আমার হাত, আঁকড়ে ধরো, তারপর আমার সাথে চলো। ভয় ভয় শুধালাম, কোথায় যাব? উনি এবার ধমকের স্বরে বললেন, এখন একদম কথা নয়, যা বলছি তাই করো। এদিক ওদিক করলে ঠাটিয়ে এক চল লাগাবো। আমি দমে গেলাম। বিড়বিড় করে বললাম, এমনিতেই ভয় পাচ্ছি, তার উপর আরো ভয় দেখাচ্ছে, অসভ্য একটা।
আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে উনি আবারও বললেন, সমস্যা কি? হাত ধরতে বললাম শুনানি, কথা না শুনলে ডিরেক্ট কোলে তুলে নিব। ওনার হুমকি শুনে আমার শুকনো গলাটা আরো শুকিয়ে গেল। আমি জলদি তার হাত ধরার জন্য হাত বাড়িয়ে দিলাম। মনে মনে বললাম, হাত আইস একটা, বউ পাবি না দেখিস, আমারে মারার লাগে এত আয়োজন করছিস না, দেখিস মরার পর তোর পিছু ছাড়বো না, ভূত হয়ে তোর ঘাড়ে চাপমু। আমার বিড়বিড়ের মাঝেই ওনার স্পর্শ অনুভব করলাম। উনি আমার হাত স্পর্শ করতেই অন্যরকম একটা অনুভূতি হলো। এই অনুভূতি ঠিক কিভাবে প্রকাশ করে আমার জানা নেই, এই অনুভূতির ঠিক কি নাম আমার জানা নেই, তবে অনুভূতি ভীষণ অদ্ভুত, শীতল। বেশ খানিকটা হাঁটার পর কোথাও একটা এসে উনি থেমে গেলাম আমিও। তারপর আচমকা আমার চোখ থেকে পট্টিটা সরে গেল। আমি বুঝলাম পট্টিটা উনিই খুলে নিয়েছেন, তাই কিচ্ছু বললাম না। তবে পট্টিটা খুলতেই আমি চোখ মেলে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। আমার সামনে বিশাল এক দিঘি, তার বুকে ঘাটের সাথে বাঁধা ছোট্ট একটা ডিঙি নৌকা। আমার চোখে রাজ্যের বিস্ময়, মন জুড়ে আনন্দ। আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকালাম। উত্তরে উনি চমৎকার হাসলেন। ইস, এই মানুষটাকে নিয়ে এতক্ষণ কি না কি ভাবলাম। আমার ভাবনার মাঝে উনি বললেন, কি ম্যাম, শুধুই তাকিয়ে দেখবেন নাকি নদী বিলাস করবেন? কথাটি শেষ করে আমার উত্তরের অপেক্ষা না করে আমার হাত ধরে ডাল বেয়ে এগিয়ে গেল ঘাটে বাঁধা নৌকার দিকে। তারপর আমায় নিয়েই উঠলেন নৌকায়। নৌকার দুই মাথায় দুইজন বসলাম। নৌকা চলতে লাগলো। আমাদের পেছন পেছন আরেকটা নৌকাও চলতে শুরু করলো। ঘাট থেকে বেশ খানিকটা দূরে যেতেই উনি আমায় বললেন, তোমার বাঁ পাশের বেঞ্চের নিচে একটা বক্স আছে, দেখো, ওটা বের করো। প্রতিবারের মতো এবার আমি এত প্রশ্ন করলাম না, কেন যেন ইচ্ছে হলো না। নীরবে ওনার কথা মতো আমি একটু হাত বাড়াতেই একটা বক্স পেলাম, কার্টুনের বক্স। বক্সটা বের করে ওনার দিকে তাকাতেই উনি বললেন, খোলো। এবারও আমি নীরবে বক্সটা খুললাম। বক্সটা খুলতেই তার ভেতরে একটা বয়াম পেলাম। বয়ামটা বেশ বড়, সেই বয়াম ভর্তি পানি, আর তার ভেতরে 3টা পদ্ম, 2টা বড় পদ্ম আর একটা ছোট পদ্ম। আমি বিস্মিত চোখে ওনার দিকে তাকালাম। উনি মুচকি হাসলেন, বললেন, জানি না তোমার এই স্বপ্নটা অব্র কখনো পূরণ করতো কিনা, হয়তো করতো কিংবা করতো না, হয়তোবা এর ব্যাপারে জানতেই পারতো না, তবে আমি জেনেছি, তাই স্বপ্নটা পূরণ করে দিলাম, কারণ সুন্দর স্বপ্নদের অপূর্ণ থাকতে নেই। ওনার কথা শুনে আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। উনি কিভাবে জানলো এটা আমার স্বপ্ন ছিল? পূর্ণিমার রাতে নদী বিলাস, সেটাও লাল শাড়িতে, হাতে সাদা পদ্ম নিয়ে। আমার মনের জায়গা প্রশ্নটা দমিয়ে রাখতে না পেরে ওনাকে জিজ্ঞেস করেই ফেললাম, শুধালাম, আপনি এত কিছু কিভাবে জানলেন? উনি জবাব না দিয়ে রহস্যময় হাসলেন। ওনার ডাকে আমার ভাবনায় ছেদ হলো। উনি বললেন, একটা কথা বলবো? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। উনি বললেন, তোমাকে খুব সুন্দর লাগছে। লাল রঙে সবাইকে ভালো লাগলেও আমার কাছে এই প্রথম কাউকে সবার থেকে আলাদা লাগছে, একদম অন্যরকম সুন্দর। কথাটা বলে উনি মৃদু হাসলেন, এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে। এটা মুগ্ধতার দৃষ্টি। আমি বেশ লজ্জা পেলাম। লজ্জা পেয়ে চোখ নামালাম। ওনার ঠোঁটের হাসি প্রসারিত হলো। বললেন, পানি ছেটাবে না? ওনার কথায় আমি ফিরে তাকাতেই উনি আবার হাসলেন। আমি অবাক হয়ে শুধালাম, আপনি এত কিছু কিভাবে জানলেন? হুবহু মিলে যাচ্ছে সব। উনি হাসলেন, বললেন, সবকিছু জানতে নেই, কিছু জিনিস অজানা থাকাই ভালো। আমি জবাব দিলাম না। আরো বেশ কিছুক্ষণ ঘুরে আমরা ফিরে এলাম। আসার আগে এই রাতের বেলায় ওনাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে এসেছি। উনি কিচ্ছু বললেন না, বরং সেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখেছেন আমায়, দেখেছেন আমার খিলখিলি হাসি। একটুর জন্য সরেনি তার সেই মুগ্ধ দৃষ্টি। ঘড়িতে আনুমানিক রাত 1:30 নাগাদ হবে, যদিও লামিয়া শিও না, কারণ লামিয়ার কাছে ঘড়ি নেই। আর লামিয়ার ফোন, সে বেচারা চার্জের অভাবে বহু আগেই ইন্তেকাল করেছে, তাই এক্সাক্ট সময়টা লামিয়ার জানা নেই। আপাতত লামিয়া দোলনায় বসে পা ঝুলাচ্ছে। লামিয়ার স্বামী মহাশয়ের কোনো খবর নেই। দোলনাটা রেস্টুরেন্টের পাশে, রুমগুলো থেকে একটু দূরে বলা যায়। এখানে আশেপাশে তেমন কেউ নেই। রেস্টুরেন্টের ভেতর 3 জোড়া কাপল দেখা যাচ্ছে, আরেক জোড়া হচ্ছে কটেজের বারান্দায়। লামিয়ার কাছাকাছি বলতে গেলে কেউ নেই। এতক্ষণ সাহস পেলেও এখন সময়ের সাথে সাথে একটু ভয়ও বাড়লো, কারণ কিছুক্ষণের মাথায় রেস্টুরেন্ট থেকে সেই কাপলগুলো বেরিয়ে এলো। এদিকে লামিয়ার ফোনটাও অফ। ফোন টিপে যে সময় কাটাবে তারও সুযোগ নেই। অন্যদিকে রুমে যে যাবে সেই সাহসও হচ্ছে না। সব নীরব। কোথা থেকে যেন জোনাকিদের ডাক ভেসে আসছে। দূরে কোথাও কুকুর ডাকছে। সময়ের সাথে সাথে পরিবেশ নীরব হচ্ছে। ইব্রাহিমকে কল করাও সম্ভব নয়। আর এই লোকটাও না,
এতটা বেখেয়ালি কেউ হয়? একটা মেয়েকে অচেনা জায়গায় একা রেখে কেউ এতক্ষণ থাকে? কতগুলো ভাবতে ভাবতে লামিয়ার ভেতর থেকে তপ্ত শ্বাস বেরিয়ে এলো। লামিয়া শ্বাস ফেলে পাশে থাকা নদীর দিকে চাইলো। কতটা নিশ্চুপ, কতটা নীরব। রাত বাড়ার সাথে সাথে প্রকৃতিও গভীর নীরবতায় ডুবে যায়। লামিয়ার ভাবনার মাঝে কেউ লামিয়াকে ডাকলো। লামিয়া ফিরে তাকাতেই তখনকার সেই ছেলেটি লামিয়ার হাতে একটা খাম ও একটা ডায়েরি ধরিয়ে দিল। সেই সাথে তাজা দুটো গোলাপও ছিল। সেগুলো লামিয়ার হাতে ধরিয়ে দিয়ে নম্র স্বরে বলল, এগুলো স্যার আপনাকে দিতে বলেছেন ম্যাম। স্যার আপনার জন্য রিসোর্টের পিছন দিকটায় অপেক্ষা করছেন, আপনাকে যেতে বলেছেন। ছেলেটির নম্রতা লামিয়ার বেশ ভালো লাগলো। তার কথার উত্তরে লামিয়া মুচকি হেসে বলল, আপনি যান। ছেলেটি সম্মতি জানিয়ে চলে গেল। লামিয়া এবার নিজের হাতে চোখ রাখলো। কিছু সময়ের মাথায় লামিয়া ডায়েরিটা চিনতে পারলো। এ তো লামিয়ার ডায়েরি, লামিয়ার সবচেয়ে প্রিয় ডায়েরি। এটা ইব্রাহিম কোথায় পেলেন? কথাগুলো ভাবতে ভাবতে চোখ গেল খামের গায়ে গুটি গুটি অক্ষরে লেখাটায়। সেখানে লেখা, জীবনের প্রথম কাউকে চিঠি লিখেছি, সেটাও খুব যত্নে করে। খুলে দেখো, অনেক প্রশ্নের জবাব পাবে। লেখাটা দেখে লামিয়ার ভ্রু কুঁচকে এলো। কোনো প্রশ্নের জবাবের কথা বলছেন ইব্রাহিম? জানতে ইচ্ছে হলো। তাছাড়া ডায়েরিটা ইব্রাহিমের কাছে এলো কি করে? লামিয়া তৎক্ষণাৎ খামটা খুলল। সেখান থেকে বেরিয়ে এলো একটা নীল রঙের কাগজ, অর্থাৎ চিঠিটা। লামিয়ার ঠোঁটের কোণে অকারণেই হাসি ফুটলো। চিঠিটা খুলতেই লামিয়ার চোখে পড়লো সেখানে থাকা সম্বোধনী। লামিয়া যেন থমকে গেল। এত চমৎকার সম্বোধন হয় বুঝি? হয়তো না, হয়তো হয়। নিজেই নিজেকে জবাব দিল। তারপর আরেকটু দেরি না করে চিঠিটা পড়তে লাগলো। সেখানে লেখা, শোনো ইচ্ছেবতী, আমি জানি তোমার ভীষণ ইচ্ছে কোন এক পূর্ণিমার রাতে তার হাতে হাত রেখে ছোট্ট একটা ডিঙি নৌকায় ওঠার। তোমার ইচ্ছে জ্যোৎস্না স্নানে গা ভিজিয়ে নদীর বুকে ঘুরে বেড়ানোর। ইচ্ছে নদীর শীতল জলে পা ভেজানোর। আমি জানি তুমি সেদিন লাল শাড়ি পরনে রেশমি চুড়ি রিনঝিন শব্দ করে তার শরীরে নদীর শীতল জল ছেটাতে চাও। কাজল কালো মায়াবী চোখে তাকে দেখে অবাক হতে চাও। লিপস্টিকে রাঙানো লাল ঠোঁট প্রসারিত করে খিলখিলিয়ে হাসতে চাও, যে হাসির তালে তোমার খোলা চুলগুলো বাতাসে দুলে উঠবে। ইচ্ছেবতী, তোমার ভীষণ প্রিয় ইচ্ছে, সে তোমার হাতে ধরিয়ে দিবে সাদা পদ্ম। এক মুঠো কাঠগোলাপেও তোমার নেই আপত্তি, বরং তুমি তার চেয়েও খুশি। তোমার আরো একটা ইচ্ছে ছিল ইচ্ছেবতী, তুমি চেয়েছিলে তোমার নৌকার মাঝিটি সেদিন কালো রঙা পাঞ্জাবি পরবে। তার ঠোঁটের বেলকনিতে ঝুলিয়ে রাখবে এক বিন্দু হাসি, যে হাসিতে তুমি শতবার ঘায়ল হতেও রাজি। সেই মাঝিটি হবে সে যাকে তুমি খুব ভালোবাসবে, যে শুধুই তোমার হবে। সে তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখবে আর হাসবে। তার হাসিতে থাকবে একরাশ মুগ্ধতা, তার মুগ্ধ চাহনিতে তুমি হবে লজ্জারাঙা। শোনো ইচ্ছেবতী, আমি তোমার নৌকার মাঝিটি বলছি, তোমার হাতের পদ্মগুলো দেওয়ার দায়িত্বটা নিয়েছি। শোনো স্বপ্নবিলাসী, আমি তোমার স্বপ্ন পূরণ করেছি, তবে আমি তোমার স্বপ্ন পুরুষ হতে পারিনি। আমি তোমার সে হতে পারিনি। তুমি আমার নও, তাই আমি শুধুই তোমার হয়েও চিরকালের জন্য তোমার হতে পারিনি। এটি তোমার নৌকার মাঝি। চিঠিটা পড়ে লামিয়া বুঝতে পারলো ইব্রাহিম এত কিছু কি করে জানেন। লামিয়াকে এই ডায়েরিটা দেওয়ার কারণটাও স্পষ্ট হলো। এই ডায়েরিতেই লামিয়া নদী ভ্রমণ নিয়ে নিজের ইচ্ছে প্রকাশ করেছিল। এক জ্যোৎস্না রাতে ডায়েরির পাতায় পাতায় রটিয়ে লিখে দিয়েছিল লামিয়ার ইচ্ছের গল্প, লিখেছিল স্বপ্নের কথা। সেই স্বপ্নটাই ইব্রাহিম পূরণ করেছেন, সেই গল্পটাও ইব্রাহিম সত্যি করেছেন। কিন্তু চিঠির শুরুটা লামিয়ার কাছে যতটাই আনন্দদায়ক ছিল, সম্বোধনটা লামিয়াকে যতটা খুশি করেছে, চিঠির শেষটা লামিয়ার সেই সবটুকুই আনন্দ কেড়ে নিয়েছে। কেন জানি না শেষের 3টা লাইন লামিয়ার মুখের হাসিটুকু কেড়ে নিয়েছে। এত সুন্দর সম্বোধন, এত চমৎকার চিঠিটা পেয়েও কেন যেন লামিয়া খুশি হতে পারছিল না। নিজের মনে কথাগুলো ভাবতে ভাবতে লামিয়া রিসোর্টের পিছন সাইডে গেল। সাথে সাথে লামিয়ার চোখ চড়ক গাছ। জায়গাটি কি সুন্দর করে লাল বেলুন এবং ক্যান্ডেল দিয়ে সাজানো। একটা ছোট্ট টেবিল, সেখানে একটা কেক, আর চারপাশে গোলাপের পাপড়ি, 4 কোণে ক্যান্ডেল, সব মিলিয়ে দারুণ। লামিয়া যখন মুগ্ধ চোখে তাকিয়ে দেখছিল, তখন কেউ কানের কাছে ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে স্বপ্নবিলাসী, তোমার জীবনের ছোট বড় সব স্বপ্নগুলো পূর্ণ হোক। সব সময় তোমার চোখে মুগ্ধতা আর ঠোঁটের হাসি বহমান থাকুক। তুমি অনেক ভালো থাকো, পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি তুমি হও। চঞ্চল হরিণী, আমি সব সময় দোয়া করি। একের পর এক কথা বলে থামলেন ইব্রাহিম।
তখনই উপর থেকে তাদের উপর গোলাপ বর্ষণ হলো, বাজি ফাটলো। লামিয়া চমকে উঠলো। ইব্রাহিম মুচকি হাসলেন। তখনই সেই ছেলেটা হাতে কিছু একটা নিয়ে এদিকে এগিয়ে এলো। কাছাকাছি আসতে তার হাতের জিনিসটা চিনতে পারলো লামিয়া। ওটা ফানুস। লামিয়া চোখ বড় বড় করে ওনার দিকে চাইলো। ইব্রাহিম এগিয়ে গিয়ে ছেলেটার কাছে থেকে ফানুসটা নিয়ে পকেট খুলে বের করলো। তারপর হাতে হাওয়া নিয়ে ফুলিয়ে দিল। লামিয়াকে ইশারা করলো। লামিয়া তখনও এক অন্যরকম দৃষ্টিতে তার পানেই তাকিয়ে। কি অদ্ভুত এই মানুষটা! তারই স্ত্রী তাকে না অন্য কাউকে ভালোবাসে, এটা জানার পরও তাকে খুশি রাখার জন্য কত আয়োজন এই মানুষটার। মানুষ বুঝি এমন হয়, এতটা ভালো? লামিয়ার কোনো হেলদোল না দেখে ইব্রাহিম বললেন, ধরো। লামিয়ার ধ্যান ভাঙলো। লামিয়া এগিয়ে গিয়ে ফানুসটা ধরলো। ইব্রাহিম ফানুসে আগুন দিলেন। তারপর লামিয়ার পাশে এসে দাঁড়ালেন। লামিয়ার দিকে ফিরে লামিয়ার চোখের দিকে মোহনীয় কণ্ঠে বললেন, তোমার বিষণ্ণতা সকল যাক উড়ে, ফানুস হয়ে দূরের ওই আকাশে ছোট ছোট খুশিগুলো সব ফিরে আসুক হাসি হয়ে ঠোঁটের কোণে। একে একে 4টা লাইন ব্যক্ত করে ফানুসটা ছেড়ে দিলেন ইব্রাহিম। ছাড়লো লামিয়াও। ফানুসটা উড়ে গেল। প্রথমে একটু দূর, তারপর আরেকটু, এরপর আরেকটু, সবশেষে অনেকটা দূরে চলে গেল। ফানুসটা চোখের আড়াল হতে লামিয়া ইব্রাহিমের দিকে ফিরে চাইল। সে লামিয়ার দিকেই তাকিয়েছিল। লামিয়া তাকাতেই চোখ সরিয়ে নিলেন। লামিয়া কিছু বলল না। ইব্রাহিম এগিয়ে গেলেন টেবিলের দিকে। ইব্রাহিমের চোখে মুখে বেশ আনন্দের ছাপ। লামিয়াকে বারংবার চমকাতে পেরে সে আনন্দিত, তা বোঝাই যাচ্ছে। তবে লামিয়া চেয়েও আনন্দিত হতে পারছিল না। কোথাও একটা মন খারাপের আভাস যেন লেগেই আছে, যেটা লামিয়া ধরতে পারছে না, কারণটা বুঝতেও পারছে না। ইব্রাহিমের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলো লামিয়া। মুচকি হেসে টেবিলের দিকে এগিয়ে গেল। বিছানায় ডাক বক্সটা হাতে বসে আছে লামিয়া। কিছুক্ষণ আগে কেক কাটার পর ইব্রাহিম এটা লামিয়াকে দিয়েছেন, সাথে বলেছেন, যখনই মন খারাপ থাকবে, নিজেকে একা লাগবে, একটা চিঠি লিখে ফেলবে, তারপর সেটা এখানে রেখে দিবে। আমাদের বিয়ের তারিখে সবগুলো চিঠি আমাকে পাঠাবে, আমি পড়বো। এতটুকু আবদার তোমার কাছে করতেই তো পারি না? লামিয়া জবাব দিতে পারেনি। লামিয়া ভাবনা থেকে বেরিয়ে এলো। ছোট্ট কাঠের ডাক বক্সটার উপর চোখ রাখলো। বক্সটার গায়ে খোদাই অক্ষরে লেখা বিচারকের চিঠি স্বামীর জন্য। লামিয়া আলতো হাত বোলালো লেখাটার ওপর। আচমকাই লামিয়া অনুভব করলো লামিয়ার কান্না পাচ্ছে। অকারণে নাকি কোনো গোপন কারণে? ভাবতে ভাবতেই লামিয়ার গাল বেয়ে দুটো ফোঁটা পানি গড়িয়ে পড়লো। ওখানে ওয়াশরুমের দরজা ফেলে বেরিয়ে এলেন ইব্রাহিম। লামিয়া তাড়াতাড়ি চোখের পানি মুছে নিল। লামিয়াকে নীরব দেখে ইব্রাহিম এগিয়ে এলেন। লামিয়ার চোখের দিকে তাকিয়ে বললেন, মন খারাপ কেন? লামিয়া আটকে উঠলো। কি আশ্চর্য! যেটা লামিয়া বুঝছিল না, সেটা এই অদ্ভুত মানুষটা কি করে বুঝে ফেললো? লামিয়ার ভাবনার মাঝেই ইব্রাহিম লামিয়ার পাশে বসলেন। বললেন, অব্রর সাথে তখন রাগারাগি করেছো, সেজন্যে কথা বলবে এখন? ইব্রাহিমের কথাটা শুনে লামিয়া যতটা অবাক হলো, তার থেকে বেশি লামিয়ার মেজাজটা চড়ে গেল। কিছুক্ষণ আগের কান্নাটা এখন না থাকলেও ভীষণ রাগ হলো। লামিয়া কঠিন চোখে ইব্রাহিমের দিকে তাকালো, বলল, সেটা আমার পার্সোনাল ব্যাপার, আপনাকে না ভাবলেও চলবে। দয়া করে আজকের পর থেকে আমার পার্সোনাল কোনো ব্যাপারে আপনি মাথা ঘামাবেন না। মাথা না ঘামালে খুশি হব। কথাটা শেষ করে সেখান থেকে উঠে বারান্দায় চলে গেল লামিয়া। আসার সময় একবারও পিছন ফিরে তাকালো না। লামিয়া জানে আচমকা লামিয়ার এমন ব্যবহারে ইব্রাহিম আশ্চর্য হয়েছে। আচ্ছা, লামিয়া কি বেশি রিয়েক্ট করেছে? ইব্রাহিম খুব কষ্ট পেয়েছে? পেরে পাক, ইব্রাহিমের কষ্ট পাওয়াই উচিত। এত বলছি কেন? দরজা খোলার শব্দে লামিয়ার ধ্যান ভাঙলো। বেরিয়ে এলো অতীতের অদ্ভুত দিনের স্মৃতিচারণ থেকে। লামিয়া দীর্ঘশ্বাস ছাড়লো। সেই রাতে সত্যি লামিয়া ইব্রাহিমের সাথে খুব খারাপ ব্যবহার করেছিল, ইব্রাহিমকে কষ্ট দিয়েছিল। কিন্তু তারপরও সে একটা অভিযোগও করেনি, বরং নিজে লামিয়াকে সরি বলেছে, ক্ষমা চেয়েছে। ভুলটা থাকার পরও নিজের ভুল স্বীকার করেছে। একটা মানুষ কতটা ভালো হলে এরকম করতে পারে লামিয়ার তা জানা নেই। তবে লামিয়ার তার জন্য খুব খারাপ লাগে। এত ভালো একটা মানুষের জীবন লামিয়ার জন্য নষ্ট হচ্ছে ভাবতেই নিজেকে অপরাধী লাগে। তার কণ্ঠস্বরে ভাবনার ছেদ হলো লামিয়ার। লামিয়া পিছন ফিরে চাইলো। ইব্রাহিম বললেন, বিকালে রেডি থেকো, উকিলের চেম্বারে যাব, কাগজ রেডি।
ইব্রাহিমের কথার উত্তরে বলার মতো কোনো কথা লামিয়া খুঁজে পেল না। মৃদু মাথা নেড়ে সম্মতি দিয়ে রুম থেকে বেরিয়ে এলো। উকিলের চেম্বারে বসে আছে দুজনে, তাদের সামনের চেয়ারটা ফাঁকা। উকিল সাহেব কোনো একটা জরুরি ফোন অ্যাটেন্ড করতে কিছুক্ষণ আগে বাইরে গেলেন। স্যার মানে লামিয়ার স্বামী মহাশয় আর কি। তিনি বসে ফোনে কিছু একটা করছেন। লামিয়া নিচে তাকিয়ে আছে। আজ লামিয়া সব থেকে বেশি খুশি হওয়ার কথা থাকলেও লামিয়া খুশি হতে পারছে না। মনে হচ্ছে যেন এমনটা না হলে খুব ভালো হতো। লামিয়া চাপা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ তুলে ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়িয়ে দাঁড়িয়ে আছেন, চোখগুলো ছোট ছোট, কপালে ভাঁজ। সব মিলিয়ে চমৎকার লাগছে মানুষটাকে, যেন সৃষ্টিকর্তা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দিয়ে এই মানুষটাকে বানিয়েছেন। লামিয়া ভীষণ ইচ্ছে করলো ইব্রাহিমের গালের খুঁচে খুঁচে দাড়িগুলোতে একটিবার হাত বোলাতে, কিন্তু ইচ্ছেটা প্রকাশ করা হলো না। লামিয়া চোখ ফিরিয়ে নিল। তখনই উকিল সাহেব ভিতরে প্রবেশ করলেন। চেয়ারে বসতে বসতে জোরপূর্বক হেসে বললেন, সরি, অনেকক্ষণ অপেক্ষা করলাম। উকিল সাহেবের কথায় ইব্রাহিম আলতো হেসে বললেন, ইটস ওকে। উকিল সাহেব বসলেন। সামনে থাকা গ্লাস থেকে 3 ঢোকে পানি খেলেন, তারপর কিছুটা সময় নিলেন, মাইন্ড ফ্রেশ করলেন হয়তো। এরপর তাদের দিকে তাকালেন, বললেন, সব শুনলাম। এরপর যা বুঝলাম তাতে আমার মনে হয় না যে ডিভোর্সের প্রয়োজন আছে। দুটো হাড়ি পাশাপাশি রাখলে বাড়ি তো খাবেই, তাই না? তোমরা স্বামী স্ত্রী, একই বাড়িতে থাকো, একই ঘরে বসবাস করো, একই বিছানায় ঘুমাও, একই সাথে খাও, সেখানে একটু একটু ঝগড়া তো হবেই, এটা স্বাভাবিক। আমার বিয়ের 35 বছর চলছে, এখনো রোজ আমার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়, কিন্তু কিছু সময় পর আমরা সব ভুলে যাই, এক হয়ে যাই। সকালে ঝগড়ার পর বিকেলে আমার জ্বর হলে কিংবা বাড়ি ফিরতে দেরি হলে আজও আমার স্ত্রী ব্যস্ত হয়ে পড়ে, চিন্তা করে। আমার সাথে তার এত ঝগড়া পরেও আমি অসুস্থ হলে নির্গুণ রাত কাটিয়ে জানাজায় বসে আমার জন্য সুস্থতার জন্য কাঁদে। তোমাদের মাঝে হয়তো ঝগড়া হয়, রাগারাগি হয়, কিন্তু দিন শেষে একে অপরের জন্য ঠিকই ভাবো। আসলে হয় কি বলতো, কাছে থাকতে মানুষ প্রিয়জনের মূল্য বোঝে না, দূরত্ব আর হারানোর ভয় প্রিয়জনের মূল্য বোঝায়। তোমরা একসাথে আছো তাই তোমাদের মনে হচ্ছে আলাদা হলে ভালো হতো, কিন্তু আলাদা হওয়ার পর আফসোস করবে। তাই বলছি আরেকবার ভেবে দেখো, কারণ একবার পেপার সই করলে 3 মাস তোমরা সময় পাবে। এই সময়ের ভেতর যদি তোমরা তোমাদের সিদ্ধান্ত না বদলাও তবে 3 মাস পর তোমাদের ডিভোর্স হয়ে যাবে। উকিল সাহেবের কথা শুনে লামিয়ার বুকটা হাহাকার করে উঠল। লামিয়া ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম কি বুঝলো কে জানে। লামিয়া তো নিজেই নিজের মনকে বুঝাতে পারছে না। ইব্রাহিম এক পলক লামিয়ার দিকে তাকিয়ে বললেন, আমাদের ভাবার কিছু নেই আঙ্কেল, আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান নই, আপনি কাজ শুরু করুন। ইব্রাহিমের কথা শেষে উকিল সাহেব ড্রয়ার থেকে একটা ফাইল বের করলেন। সেখান থেকে ডিভোর্সের কাগজটা বের করে শুরুতেই লামিয়ার দিকে এগিয়ে দিলেন। লামিয়া পেপারটাতে চোখ রাখলো, সাথে সাথে চোখ পড়লো বড় বড় অক্ষরে লেখাটাতে। লামিয়ার কলিজাটা কেঁপে উঠলো। হুট করে নিজেকে কেমন যেন পাগল পাগল মনে হলো খুব কাছে কিছু হারিয়ে যাচ্ছে। লামিয়া ঠোক গেড়ে নিল, নিজেকে শান্ত রাখার অনেকটা চেষ্টা করলো, কিন্তু মন মস্তিষ্কের দ্বন্দ্বে লামিয়া ক্লান্ত হয়ে গেল। মাথার ভেতর টনটন ব্যথা করে উঠল, চোখের সামনে সব ঘোলা হয়ে এলো, শরীরটা ধীরে ধীরে নেতিয়ে এলো। বুঝতে পারলো লামিয়া জ্ঞান হারাবে এখনই। যতক্ষণে বুঝলো ততকালীন ঢলে পড়লো লামিয়া, কিন্তু মাটিতে পড়ার আগেই কেউ ধরে ফেললো। বুঝতে পারলো এটার কেউ না, লামিয়ার স্বামী মহাশয়ের ছোঁয়া। এই ছোঁয়া যে লামিয়ার চিরচেনা, খুব কাছের আপন ছোঁয়া। সেই ছোঁয়া পেয়ে চোখ ভরা ক্লান্তি, মন ভরা বিষাদতার মাঝেও লামিয়ার অন্যরকম এক অনুভূতি হলো, এক ভালো লাগা, এক শান্তি অনুভব করলো। তারপর আর কিচ্ছু বলতে পারলো না লামিয়া। কতক্ষণ অজ্ঞান ছিল জানে না লামিয়া, অজ্ঞান হওয়ার পর কি হয়েছে সেটাও জানে না। তবে চোখ খুলতেই সেই চির পরিচিত পরিবেশ চোখের সামনে ভাসতে লাগলো। সেই দেয়াল, সেই ছাদ, সেই ফ্যান, সবকিছু। বুঝতে পারলো লামিয়া চিরচেনা সেই ঘরটাতে আছে। লামিয়া এবার পাশ ফিরে তাকালো। পাশেই ইব্রাহিম কপালের ওপর হাত রেখে আধা শোয়া অবস্থায় আছেন। ঘুমিয়েছেন কিনা ঠিক বোঝা যাচ্ছে না। লামিয়া মাথা ঘুরিয়ে সামনে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করতেই ইব্রাহিমের গায়ে একটু ধাক্কা লাগলো, যাতে করে ইব্রাহিম লাফে উঠলেন। যা দেখে লামিয়ার বুঝতে বাকি রইল না যে ইব্রাহিমের চোখ লেগে গিয়েছিল। লামিয়া সঙ্গে সঙ্গে নিচু স্বরে সরি বলল। ইব্রাহিম সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে পাল্টা লামিয়াকে বলল, এত পাকনামি করো কেন তুমি? এমনি সময়তে তো বাচ্চাদের কাজকেও হার মানাও, কিন্তু মাঝে মধ্যে এত বেশি বোঝো কেন? একা একা উঠে কোথায় যাচ্ছিলে? লামিয়া আস্তে করে বলল, কোথাও না,
ঘুম ভেঙে গিয়েছে তাই উঠে গিয়েছি। ইব্রাহিম কিছুক্ষণ লামিয়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থেকে উঠে গেলেন। লামিয়া ট্যাপ ট্যাপ করে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। ফ্রেশ হয়ে বিছানার কোণে এসে বসতেই ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল অব্রর নাম। লামিয়া ফোনটা রিসিভ করবে কি করবে না ভাবনার মাঝে ইব্রাহিম ভিতরে এলেন। হাতে ট্রেতে নিশ্চয়ই খাবার আছে। এর ভিতরে ফোনটা বাজতে বাজতেই কেটে গেল। ইব্রাহিম এগিয়ে এসে টেবিলের উপর ট্রেটা রাখলেন। লামিয়াকে উদ্দেশ্য করে বললেন, খেয়ে নাও। ইব্রাহিমের কথা শেষ হতেই লামিয়ার নাক মুখ উচকে এলো। পৃথিবীতে এই একটা কাজ লামিয়ার কাছে সবচেয়ে কষ্টের বলে মনে হয়, সেটা হলো খাওয়া। লামিয়াকে আইসক্রিম, ফুচকা, ভাজা পোড়া যত দিবে খেতে পারবে, কোনো আপত্তি করবে না, বরং খুশি মনে খেয়ে নেবে। কিন্তু ভাত খাওয়া ভীষণ কষ্টের। ভাত খেতে বললেই কান্না পায়, যেমনটা এখন পাচ্ছে। লামিয়া চোখ মুখ বাচ্চাদের মতো করে ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম ভ্রু উঁচে ইশারা করলেন, যার অর্থ কি? লামিয়া চোখ ফিরিয়ে নিল, নিচে তাকিয়ে আস্তে করে বলল, খেতে ইচ্ছে করছে না, আমার ভাত ভালো লাগে না। ইব্রাহিম বিস্মিত স্বরে বললেন, ভাত ভালো লাগে না কেন? লামিয়া ছোট করে বলল, জানি না। ইব্রাহিম আবার বললেন, তবে কি ভালো লাগে? লামিয়া এবার ওনার দিকে তাকালো, বাচ্চাদের মতো করে বলল, আইসক্রিম, চিপস, ফুচকা, কিটক্যাট, নুডলস আর ভাজা পোড়া। লামিয়ার কথা শুনে আগের থেকেও বেশি অবাক হলেন ইব্রাহিম। বললেন, এসব খেলে পেট ভরে? না ভরুক, আমার ভালো লাগে। ইব্রাহিম হেসে ফেললেন, বললেন, এগুলো ছাড়া কি ভালো লাগে? লামিয়া আস্তে করে বলল, বিরিয়ানি আর ভুনা খিচুড়ি। ইব্রাহিম মুচকে হাসেন, তারপর ট্রে নিয়ে বেরিয়ে গেলেন। লামিয়া এটা ভেবে ভীষণ খুশি হলো যে আপাতত লামিয়ার খেতে হচ্ছে না। তাই খুশি খুশি মনে লামিয়া ওনার বুক সেলফ থেকে সব থেকে পাতলা গল্পের বইটা নিয়ে পড়তে বসলো। এখন তার ঘুম আসবে না, তাই বসে বসে বোর হওয়ার চেয়ে গল্প করে সময় কাটানোটাই বেস্ট মনে হচ্ছে। যদিও বই পড়ার ক্ষেত্রে লামিয়া ভীষণ অলস, সেটা হোক পাঠ্য বই কিংবা গল্পের বই, তবুও আজ কি মনে করে পড়তে যাচ্ছে কে জানে। লামিয়া বইটা খুলতে যাবে, তখনই ফোনটা লামিয়ার আবার বেজে উঠলো। লামিয়ার মেজাজটাই খারাপ হয়ে গেল। ইদানিং কেন যেন অব্রর সাথে কথা বলতে ইচ্ছে করে না। সেই রাতে ইব্রাহিমকে অনেক কথা শুনিয়েছে সে, যদিও সরিও বলেছে, কিন্তু কথায় আছে না, জুতা মেরে গরুদান, তেমনটা হয়ে গেল তো। বিয়ের পর থেকে প্রথম কয়েকদিন কথা হতো অব্রর সাথে, ধীরে ধীরে কমতে কমতে গত 2 মাসে 4-5 বার কথা হয়েছে মনে হয়। লামিয়ার এইসব ভাবার মাঝে কলটা আবার কেটে গেল। লামিয়া হাফ ছেড়ে বাঁচলো, তারপর ফোনটা সাইলেন্ট করে রেখে বই পড়ে মনোযোগী হলো। শুয়ে বই পড়তে পড়তে কখন চোখ লেগে গিয়েছিল খেয়ালই নেই লামিয়ার। কোনো মোহনীয় স্বরে ঘুম হালকা হয়ে এলো লামিয়ার। কেউ লামিয়ার মাথায় হাত বুলাচ্ছে। ইস, কি শীতল শান্তিময় তার ছোঁয়া। লামিয়ার ঘুমকে যেন আরো ভারী করে দিচ্ছে। কানে তার কণ্ঠস্বর বাজছে, তার ডাক শুনতে পাচ্ছে, কিন্তু উঠতে ইচ্ছা করছে না। এই ঘোরে ডুবে থাকতে ইচ্ছে হচ্ছে আরো অনেকটা সময়। সেই কণ্ঠস্বর এখনো লামিয়ার নাম জপ করছে। সেই কণ্ঠের অধিকারী মানুষটার হাত লামিয়ার মাথা ছেড়ে গাল ছুঁয়েছে। লামিয়া যেন জমে যাচ্ছে, উঠতে চাইছে, কিন্তু কোনো অদৃশ্য বন্ধন তা হতে দিচ্ছে না। সে লামিয়াকে আবার ডাকলো, লামিয়া ওঠো। লামিয়া ঘুমের ঘোরে তাকে জড়িয়ে ধরলো, বলল, আর একটু ঘুমাই প্লিজ, এখন উঠতে ইচ্ছে করছে না। আচমকার লামিয়ার কানে হাসির শব্দ ভেসে এলো। লামিয়ার ঘুমেরা যেন এবার উড়ে পালালো। লামিয়া লাফিয়ে উঠে বসলো। চোখের সামনে জলজন্ত মানুষটাকে দেখে চমকে উঠলো লামিয়া। লজ্জায় জিব্বায় এক কামড় বসালো। শিট! ঘুমের ঘোরে জড়িয়ে ধরা মানুষটাকে আর কেউ নয়, স্বয়ং লামিয়ার স্বামী মহাশয়। লামিয়া লজ্জায় ইব্রাহিমের দিকে তাকাতে পারলো না। ছি! ইব্রাহিম কি ভাবছেন? নিশ্চয়ই লামিয়াকে নির্লজ্জ ভাবছেন। নির্ঘাত লামিয়ায় এখন এটা নিয়ে লজ্জাই দেবেন। লামিয়ার ভাবনাদের বিদায় দিতে কথা বললেন ইব্রাহিম। আশ্চর্যজনক ভাবে ইব্রাহিম এই বিষয়ে কোনো কথাই বললেন না, বরং এমন ভাব করেন যেন কিছুই হয়নি। হয়তো লামিয়ার লজ্জাটা বুঝতে পেরেছেন, তাই তো একদম স্বাভাবিক হয়ে বললেন, যাও ফ্রেশ হয়ে এসো, খেয়ে নিবে। ইব্রাহিমের কথা শুনে লামিয়া অবাক হলো। এক পলক জানালার বাইরে তাকালো। এখনো অন্ধকার, তার মানে রাত এখনো। তবে এত রাতে কোনো সময়ের খাবার? প্রশ্নটাকে মনে দমিয়ে রাখতে না পেরে ইব্রাহিমকে শুধালো, কয়টা বাজে? ইব্রাহিম একদম স্বাভাবিক স্বরে বললেন,
2:45। লামিয়া অবাক চোখে ইব্রাহিমের দিকে তাকালো, বলল, রাত 2:45। তো আপনি এখনো জেগে কেন? সকালে ভার্সিটিতে যাবেন না? আর আমি বা এত রাতে কোন সময় খাবার খাবো? ইব্রাহিম ফুস করে নিঃশ্বাস ছাড়লেন, বললেন, শুরু একসাথে এত প্রশ্ন করলে কোনটা রেখে কোনটার জবাব দিব বলতে পারো? ওনার কথা শুনে লামিয়া মনে মনে বেশ বিব্রত হলো। জোরপূর্বক হেসে বলল, একটা একটা করেই দিই। ইব্রাহিম মৃদু হেসে বলতে লাগলেন, প্রথমত এখন মাঝরাত, দ্বিতীয়ত আমি রান্না করে বউকে খাওয়ানোর জন্য জেগে আছি, তৃতীয়ত সকালে ভার্সিটিতেও যাব, চতুর্থতম অর্থাৎ সর্বশেষ তুমি এখন রাতের খাবার খাবে। ইব্রাহিম একের পর এক উত্তর শুনে লামিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারল না, ভুলেই গেল। অবাক হয়ে তাকিয়ে রইল ইব্রাহিমের দিকে। বিস্মিত স্বরে শুধালো, এত রাতে কি রান্না করেছেন? ইব্রাহিম হেসে উঠলেন, বউয়ের ভাত পছন্দ নয়, বিরিয়ানি পছন্দ, তাই বিরিয়ানি রান্না করলাম। ঠিক এই মুহূর্তে লামিয়া একদম বাকরুদ্ধ হয়ে গেল। কি বলবে, কি রিয়াকশন দেবে খুঁজেই পেল না। একটা মানুষ ঠিক কতটা ভালো হতে পারে লামিয়া জানে না। কেন যেন লামিয়ার কান্না পেল। সারাদিন পরিশ্রম করে রাতে না ঘুমিয়ে লামিয়ার জন্য এতটা সময় চুলোর কাছে থেকে রান্না করেছে। ভাবতেই নিজেকে পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী নারী মনে হচ্ছে লামিয়াকে চুপচাপ দেখে ইব্রাহিম হেসে বললেন, কি হলো, চুপ করে বসে আছো কেন? যাও ফ্রেশ হয়ে আসো, এত কষ্ট করে রান্না করলাম, খেয়ে রিভিউ দাও দেখি। লামিয়ার চোখে পানি নিয়ে হেসে ফেলল। আপনি এত ভালো কেন মাস্টার সাহেব? আমি তো আপনার প্রেমে পড়ে যাচ্ছি বোধহয়। লামিয়ার কথাটার অর্থ ইব্রাহিম বুঝলেন কিনা জানে না। প্রেমে পড়া তো খুব সহজ কাজ ম্যাম, এটা কোনো ব্যাপারই না, নতুন কিছু ভাবুন। কথাটা বলে আবার হেসে ফেললেন ইব্রাহিম। লামিয়া স্পষ্ট বুঝলো ইব্রাহিম মজা করলেন, তবে মজার ভেতরে অন্যরকম একটা আভাস পেল লামিয়া জবাব না দিয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে সোফায় গিয়ে বসতেই ইব্রাহিম বিছানা থেকে উঠে এসে পাশে বসলেন। ডেকে রাখা বিরিয়ানি উন্মুক্ত করে ঘ্রাণে পুরো রুম ভরে গেল। লামিয়া চোখ বন্ধ করে ঘ্রাণ নিল। ইস, কি চমৎকার সুবাস! যার ঘ্রাণ এত মিষ্টি তার স্বাদ নিশ্চয়ই খুব ভালো। লামিয়া নিজেকে সামলাতে পারল না। এমনিতে বিরিয়ানির প্রতি দুর্বল, তার উপর এমন লোভনীয় সুবাস। লামিয়া চটজলদি হাত ধুয়ে নিল। ইব্রাহিম প্লেটে বিরিয়ানি দিতে নিতেই লামিয়ার চোখ পড়ল ইব্রাহিমের হাতে। লামিয়ার সাথে সাথে আটকে উঠল। তৎক্ষণাৎ তার হাত থেকে চামচ ছিনিয়ে নিয়ে রেখে দিল বিরিয়ানির বলে। তার হাত নিল নিজের হাতে, বলল, এটা কি করেছেন? যেটা পারেন না সেটা কেন করতে গেলেন? দেখেছেন কতটা হাত পুড়ে গিয়েছে। কথাগুলো বলতে বলতে লামিয়ার গলা ধরে এলো, কারণ ইব্রাহিমের অনেকটা হাত পুড়ে গেছে। ফর্সা শরীর হাওয়াতে তা স্পষ্ট। লামিয়া নিজেকে সামনে নিয়ে উঠে গেল। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে তার পাশে গিয়ে বসলো। বক্স থেকে মলমটা বের করে আঙুলে লাগিয়ে দিয়ে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে নিল পুরো জায়গাটার দিকে। ভয়ে ভয়ে সেখানে মলম দিতেই ইব্রাহিম চাপার স্বরে আহ বলে উঠলেন। বুঝতে পারলো জ্বালা করছে। লামিয়ার খুব কান্না পেল। লামিয়ার জন্যই হয়েছে সবটা। বিরিয়ানির কথা না বললে সে রান্না করতে যেত না, হাতটাও পুড়তো না। লামিয়া নিজেকে সামনে রাখলো, রাগী স্বরে বলল, বেশি পাকামি করেছেন না, এখন ফল ভোগ করুন। কথাটা বলেই আবার মলম লাগাতে ব্যস্ত হলো। ইব্রাহিম হাসলেন, যা লামিয়ার চোখে এড়ালো না। ইব্রাহিম অন্যরকম স্বরে বললেন, হাতটা না পড়লে এই রূপটা দেখা হতো না। ইব্রাহিমের কথা শুনে লামিয়ার হাত থেমে গেল। চোখ তুলে ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম হাত ছড়িয়ে নিলেন, বললেন, খেয়ে নাও। কথাটা বলে উঠে যেতে নিতেই লামিয়া ইব্রাহিমের হাত টেনে ধরলো। ইব্রাহিম ফিরে তাকালেন। লামিয়া ইব্রাহিমকে টেনে বসিয়ে দিয়ে প্লেটে বিরিয়ানি নিল। তারপর হাত ধুয়ে প্লেটে হাত দিল। প্রথম লোকমাটা এগিয়ে দিল তার মুখের কাছে। ইব্রাহিম অবাক হয়ে তাকালো, হয়তো এমনটা আশা করেনি। লামিয়া মৃদু হেসে বলল, নিন। ইব্রাহিম কথা না বাড়িয়ে মুখ খুলে বিরিয়ানি খেয়ে নিলেন। তারপর লামিয়াকে বললেন, তুমিও খাও। ইব্রাহিমের কথা মতো লামিয়াও খেলো। প্রথম লোকমা মুখে দিতেই বুঝতে পারলো লামিয়ার ভাবনার থেকেও কয়েক গুণ বেশি সুস্বাদু হয়েছে বিরিয়ানিটা। লামিয়া ইব্রাহিমের দিকে তাকালো। ইব্রাহিম ভ্রু মুচিয়ে শুধালেন, কি? লামিয়া মুচকি হেসে বলল, ভীষণ ভালো হয়েছে। ইব্রাহিম হাসলেন। ইস, কি চমৎকার সেই হাসিটা! লামিয়া মুগ্ধ হয়ে দেখলো।
জানলা ভেদ করে ভোরের তীব্র আলো এসে চোখে পড়তেই ঘুম ছুটে গেল লামিয়ার। পাশ ফিরে শুতে নিতে নিজেকে কোথাও আবদ্ধ মনে হলো। লামিয়ার ঘুমটা এবার পুরোপুরি ছুটে গেল। লামিয়া চোখ খুলে সামনে তাকাতে লামিয়ার চোখ বড় বড় হয়ে গেল। লামিয়া ইব্রাহিমের বাহুতে আবদ্ধ। এতগুলো দিন একসাথে ঘুমাচ্ছে, কখনো তো এমন হয়নি। ইব্রাহিম এতটা অসাবধান তো নয়। তবে আচমকা লামিয়া নিজের মাঝে পরিবর্তন লক্ষ্য করলো। এই যে ইব্রাহিমের এত কাছে আছে, লামিয়ার একটুকু অস্বস্তি হচ্ছে না। এই যে ইব্রাহিম লামিয়াকে আষ্টি পিষ্টে জড়িয়ে আছে, লামিয়ার রাগ হচ্ছে না, বরং ইব্রাহিমকে এতটা কাছ থেকে দেখতে বেশ ভালো লাগছে। অন্যরকম এক মাদকতা যেন টানছে ইব্রাহিমের দিকে। ভীষণ ইচ্ছে করছে ইব্রাহিমের খোঁচা খোঁচা দাড়িগুলোতে একবার হাত চালাতে। এই প্রথম ইব্রাহিমকে ঘিরে কোনো ইচ্ছাকে লামিয়া প্রাধান্যও দিল। আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো ইব্রাহিমের গালে। লামিয়ার ঠান্ডা হাতের ছোঁয়ায় নড়ে চড়ে উঠলেন ইব্রাহিম, যাতে করে অনেক গরম নিঃশ্বাস এসে পড়লো লামিয়ার মুখে গলায়। লামিয়া একটু কেঁপে উঠলো। পরক্ষণেই নিজের কাজে ভীষণ লজ্জা পেল। চটজলদি ইব্রাহিমের বাহু থেকে মুক্ত হতে নিতেই ইব্রাহিম আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। লামিয়ার নিঃশ্বাস যেন এবার আটকে আসার উপক্রম। লামিয়া শুকনো ঢোক গিলে কাপা গলায় ইব্রাহিমকে ডাকলো। শুনছেন? প্রথমবার ইব্রাহিমের কোনো সাড়া না পেয়ে একে একে 3 বার ডাকলো। ঘুম কুমারের কোনো সাড়াই নেই, তাই বাধ্য হয়ে আবার সেই ঠান্ডা হাতটা তার গালে ধরে রাখলো। ডাকলো, শুনছেন? এবার প্রায় সাথে সাথে নড়ে চড়ে উঠলেন ইব্রাহিম। ঘুম ঘুম চোখে তাকাতে বলল, আমাকে ছাড়ুন, আমি উঠবো। লামিয়ার কথাটা শেষ হতেই ইব্রাহিম সঙ্গে সঙ্গে লামিয়াকে ছেড়ে লাফিয়ে উঠে বসলেন। এক পলক লামিয়ার দিকে তাকিয়ে জিপা দিয়ে ঠোঁট ভিজিয়ে মাথা নিচু করে অপরাধী স্বরে বললেন, আই এম সরি, আসলে আমি ঘুমিয়ে করে খেয়াল করিনি। তারপর আবার লামিয়ার দিকে তাকালেন, নিচু স্বরে বললেন, কিছু মনে করো না প্লিজ। লামিয়া বলার মতো কিছু খুঁজে পেল না, কেবল মাথা নাড়িয়ে ছোট করে বলল, ইটস ওকে। তারপর ইব্রাহিম বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেলেন। ইব্রাহিম উঠে যেতে লামিয়া বিছানা গুছিয়ে ফেললো। তারপর কাপড় হাতে অপেক্ষা করতে লাগলো ইব্রাহিম বের হওয়ার। বিছানার কোণে বসে হাতে পায়ে লোশন মাখছিল লামিয়া। ইব্রাহিম আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছেন। লামিয়া লোশন মাখার ফাঁকে ফাঁকে তার দিকে আর চোখে তাকাচ্ছে। কালো রঙের প্যান্টের ওপর নীল রঙের শার্ট, হাতা কোণ পর্যন্ত কোটানো, বাঁ হাতে কালো বেল্টের ঘড়ি। সাদা শরীরে নীল আর কালো দুইটি রঙই মারাত্মক লেভেলে সুন্দর লাগে। আর এই বান্দারে তো দুনিয়ার সব পোশাকই চকলেট বয় লাগে। বউ সুন্দর হলে নাকি জামাইরা সারাদিন চিন্তা থাকে। লামিয়ার ক্ষেত্রে উল্টা। লামিয়া সুন্দর না, লামিয়ার জামাই রাজকুমারের মতো, তার থেকেও সুন্দর বলা যায়। এই ব্যাটা ঘর থেকে বের হলে লামিয়ার চিন্তায় থাকতে হয়। মাঝে মধ্যে তো মন চায় মুখে কতখানি কালি মেখে দেয়। এদের এত সুন্দর হইতে বলছিল কেডা? লামিয়া ফুস করে নিঃশ্বাস ছেড়ে আয়নার দিকে তাকাতেই দেখে ইব্রাহিম হাতে জেল নিচ্ছে। ব্যাটা কত বড় বচ্চাত, চুলে জেল মাখতে নিচ্ছে। এমনি কি তাকে কম সুন্দর লাগে ভাই? তুই আবার চুলে জেল মেরে চুল সেট করে আরো সুন্দর হইতে চাস? এমনিতেই তো মায়েরা তোর পিছন ছাড়ে না, এমন চললে তো কোনোদিন যেন তোরে তুলে নিয়ে যায়। লামিয়া তো সর্বদা সেই ভয়েই থাকে। মনে মনে বিড়বিড় করতে করতে লামিয়া লোশনের বোতল ফেলে দৌড়ে গিয়ে ইব্রাহিমের হাত থেকে জেলের কৌটা কেড়ে নিল। আচমকা লামিয়ার এমন আচরণে ইব্রাহিম অবাক হয়ে তাকালেন। লামিয়া সেদিকে পাত্তা না দিয়ে চোখ শুরু করে চোখ চেয়ে চাইলো। দাঁত কিরমির করে বলল, ভার্সিটিতে কি মেয়ে পটাতে যান নাকি ক্লাস করাতে? লামিয়ার কথা শুনে ইব্রাহিম যেন আকাশ থেকে টুপ করে পড়লেন। এমন ভাব করে বললেন, মানে ভার্সিটিতে আমার কাজ কি সেটা করতে যাই? লামিয়া এবার জেলের কৌটাটা ড্রেসিং টেবিলের উপর রেখে কোমরে হাত দিয়ে দাঁড়ালো। বলল, আচ্ছা, তো এইসব জেল টেল কেন মারছে? লামিয়াকে ওভাবে দাঁড়াতে দেখে ইব্রাহিমের হয়তো হাসি পেল। ইব্রাহিম কোনো মতেই হাসি চেপে বললেন, আরে বাবা, চুলগুলো সিল্কি, জেল দিয়ে সেট না করলে কপালে এসে পড়ে, বিরক্ত লাগে। লামিয়া কোমর থেকে হাত নামিয়ে দাঁড়ালো, অন্যদিকে তাকিয়ে বলল, বিরক্ত লাগলে লাগুক, বিরক্ত লাগা স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই আপনার জেল দেওয়া যাবে না। লামিয়ার কথা শুনে ইব্রাহিম শব্দ করে হেসে ফেললেন। লামিয়া ভ্রু কুঁচকে তাকাতেই ইব্রাহিম কোনো মতে হাসি থামালেন। বললেন, আচ্ছা তা না হয় দেখা যাবে, কিন্তু জেল দিলে সমস্যা কি? লামিয়া ইব্রাহিমের দিকে ফিরে তাকালো, চোখ গরম করে বলল, এত কিছু জানি না, শুধু জানি আপনি জেল লাগাবেন না।
ইব্রাহিম চোখে কৌটাটা হাতে তুলে নিয়ে বললেন, তবে আমিও জেল লাগাবো ম্যাম। ইব্রাহিমের কথা শুনে লামিয়ার মেজাজ খারাপ হলো, রাগ হলো ভীষণ। আর এরপর রাগের বশে লামিয়া যা করলো তার কল্পনা বাহিরে। জীবনের সবচেয়ে বড় বলদামিটা করেই ফেললো, মুখ ফসকে বলেই ফেললো, আপনাকে অনেক সুন্দর লাগে, যার কারণে সব মেয়েরা আপনার দিকে তাকিয়ে থাকে। আমার জামাইয়ের দিকে কোনো মেয়ে তাকাক, এটা আমার একদম পছন্দ না। আমার রাগ হয়, মন খারাপ হয়, তাই আপনি জেল দিয়ে বাইরে যেতে পারবেন না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামতেই লামিয়া বুঝলো লামিয়া ঠিক কি বলেছে। তারপর আর কি, তার চোখে মুখে বিস্ময় আর লামিয়ার চোখে মুখে লজ্জা। তারপর সব শেষে সুযোগ বুঝে এক দৌড়ে রুমের বাইরে। সকলের সঙ্গে টেবিলে বসে নাস্তা করছে আর আর চোখে লামিয়ার দিকে তাকাচ্ছে ইব্রাহিম। লামিয়া নিচে তাকিয়ে খেলেও তো স্পষ্ট বুঝতে পারছে আর অস্বস্তিতে জড়সড় হচ্ছে। একটা জিনিস দেখবেন, আপনি বড় বড় অন্যায় করে যখন আপনি বাঁচতে পারবেন বা কারো সম্মুখে পড়বেন না, তখন আপনার মাঝে কোনো কিছুই যায় আসবে না। আপনার রিয়াকশন এমন হবে যে আপনি কিছুই করেননি। কিন্তু কখনো যদি সামান্য কোনো কাজ করার পর সেটা কারো চোখে পড়ে আর সে আপনাকে কিছু না বললেও শুধু আপনার দিকে তাকায় থাকে, তাহলে সেটা যে কি লজ্জার বা অস্বস্তিতার তা আপনি সেই পরিস্থিতিতে না পড়লে কখনোই বুঝবেন না। আপনি সর্বদা ভয় থাকবেন, এই বুঝি সে কিছু বললো, সেই পরিস্থিতিতে এখন লামিয়া আছে। লামিয়া চাপা নিঃশ্বাস ছেড়ে রুটির শেষ অংশটুকু মুখে দিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে চা হাতে ফিরে এলো, সবার সামনে চা দিয়ে নিজের জায়গায় বসে পড়লো। নিজের জন্য বরাদ্দকৃত চাতে চুমুক দিতে দিতে আর চোখে একবার ইব্রাহিমের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হতে দেখলো ইব্রাহিম মুচকি হাসছেন, যা দেখে লামিয়ার অস্বস্তি কয়েক গুণ বেড়ে গেল, যার ফলে লামিয়ার কাশি উঠে গেল। লামিয়া চায়ের কাপ রেখে পানি এগিয়ে দিলেন লামিয়ার দিকে। মা এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। লামিয়া পানিটা নিয়ে কিছুটা পানি খেতে কাশি কমে এলো। মা বললেন, এত তাড়া কেন, আস্তে খা। লামিয়া আর চোখে ইব্রাহিমের দিকে তাকালো। বজ্জাত লোকটা এখনো হাসছেন। রাগে লামিয়ার গা জ্বলে উঠলো, দাঁত কিরমির করে তাকাতেই ইব্রাহিম চোখ ফেরালেন। দু ঠোঁট একসাথে চেপে হাসি থামালেন। লামিয়া চোখ ফেরালো। মা, বাবা, তাইয়েব্বা সকলে একে একে নাস্তা সেরে উঠে গেলেন। তাইয়েব্বা রুমে গিয়ে রেডি হবে, ওর ক্লাস 10টায়। বাবা ঘরে গিয়ে উপন্যাসের বই খুলে বসবেন। মা ঘরে গিয়ে বাবাকে পান বানিয়ে দেবেন। এতগুলো দিন মানুষগুলোর সাথে থাকতে থাকতে তাদের দৈনন্দিনের রুটিন লামিয়ার মুখস্থ প্রায়। এখান থেকে চলে গেলে দীর্ঘদিন এই অভ্যেস থেকে বের হতে পারবে না। এই যে একটু পরেই মায়ের সাথে গল্পে বসে যাবে। ঘন্টাখানিক পর উঠে দুজনে রান্নাঘরে যাবে, গল্প করতে করতে রান্না শেষ করবে। তারপর বাকি কাজ শেষে দুজনে একত্রে নামাজ পড়বে। সময়গুলো ভীষণ সুন্দর, খুব মিষ্টি। লামিয়ার মনটা আবার খারাপ হয়ে এলো। সুন্দর স্মৃতি মনে পড়লে মন খারাপ হয় বুঝি, কি জানি, জানা নেই। লামিয়া আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে টেবিল গোছালো। ইব্রাহিম রুমে গিয়ে ওয়ালেট আর ফোন নিয়ে বেরিয়ে এলেন। জুতার আলনা থেকে জুতা নিয়ে পড়লেন। বের হওয়ার সময় লামিয়ার দিকে এক পলক তাকালেন, তারপর জিজ্ঞেস করলেন, তা কি করবে ভেবেছো? ইব্রাহিমের কথার মর্মার্থ না বুঝতে পেরে লামিয়া ভ্রু কুঁচকে তাকালো। ইব্রাহিম হয়তো লামিয়ার চাহনির অর্থ বুঝলেন, বললেন, ডিভোর্সের ব্যাপারে। ইব্রাহিমের কথা শুনে মুহূর্তেই লামিয়ার মন খারাপ। ভাবার কি আছে? সেদিন পেপারসে সাইন হয়নি। উকিল সাহেব বলেছেন যেহেতু তুমি সাইনটা করার আগ মুহূর্তেই বাধা পড়েছে, হয়তো আল্লাহ চান না আমাদের বিচ্ছেদটা হোক, তাই সেদিন বাধা পড়েছে। আমাদের ভাবা উচিত আরো, তাই ওনার মনে আমাদের দুজনের কিছুদিন আলাদা থাকা উচিত। তুমি কি বলো? এক নিঃশ্বাসে কথাগুলো বলে ফেললেন ইব্রাহিম। ইব্রাহিমের কথাগুলো শুনে মনে হচ্ছে না লামিয়াকে হারানোর কোনো আফসোস ইব্রাহিমের আছে, বরং লামিয়াকে তাড়ানোর জন্য ব্যস্ত ইব্রাহিম। হবে না কেন, হওয়ারই কথা। কোথায় ইব্রাহিম আর কোথায় লামিয়া? কোথায় আকাশের চাঁদ আর কোথায় জমিনের বামুন? লামিয়ার মন খারাপ, রাগ সবকিছু ধীরে ধীরে উড়ে গেল। এক ঝাঁক অভিমান এসে বসলো মনের দরজায়। ধীরে ধীরে প্রবেশ করলো মনের ছোট্ট কুটিরে। লামিয়া বাইরে থেকে নিজেকে একদম স্বাভাবিকভাবে উপস্থাপনা করলো, বলল, আমি কি বলবো, আপনার যা ভালো মনে হয় তাই করুন, আমার আপত্তি নেই। কথাটা বলে আসতে নিতেই পেছন থেকে ডাকলেন ইব্রাহিম, বললেন, বিকেলে রেডি থেকো তবে। লামিয়া উল্টো দিকে মুখ করে মাথা নাড়লো, তারপর বড় বড় পা ফেলে ঘরে এসে দরজা দিল। হুট করে অনুভব করলো লামিয়ার বুকটা হাহাকার করছে, কেমন যেন কান্না পাচ্ছে।
অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, লামিয়াই তো এটা চাইছিল, তবে এখন যখন লামিয়ার চাহিদাটা পূরণ হচ্ছে, লামিয়া সেটা নিয়ে খুশি থাকতে পারছে না কেন? কেন এমন লাগছে লামিয়ার? কেন এতটা যন্ত্রণা অনুভব হচ্ছে? কেন কেন কেন? মানুষ বিষাদের রঙকে নীল বলে, কারণ বিষাদ নাকি নীল রঙের মতোই গাঢ় তিক্ত হয়, কিন্তু বিচ্ছেদের রঙের নাম কেউ জানে না। হয়তো কেউ কখনো খোঁজার চেষ্টাই করেনি, লামিয়াও করেনি, কারণ লামিয়ার জীবনে বিচ্ছেদ নামক শব্দটা কখনোই আসেনি। খুব সাধারণ পরিবারের সন্তান হলেও ছোট থেকে সকল চাহিদাই পূর্ণতা পেয়েছে লামিয়ার। কোনো স্বপ্ন, ইচ্ছে বা খুশি কিছুর সাথে লামিয়ার বিচ্ছেদ কখনোই হয়নি, তাই বিচ্ছেদের রঙও খোঁজা হয়নি। তবে আজ হঠাৎ করে বিচ্ছেদ বিচ্ছেদ গন্ধ পাচ্ছে, বিচ্ছেদের রং খুঁজতে ইচ্ছে হচ্ছে, জানতে ইচ্ছে হচ্ছে, জীবনের মতো গায়েও সেই রংটা জড়িয়ে নিতে ইচ্ছে হচ্ছে। লামিয়া তপ্ত শ্বাস আলমারির কাছে গিয়ে দাঁড়ালো। শরীরটা ঠিক নেই, সকাল থেকেই হালকা জ্বর ছিল, সময়ের সাথে সাথে তা বেড়ে চলেছে। মাথার বাঁ পাশটার টনটনে ব্যথা, একটু শান্তির প্রয়োজন, কিন্তু মন জুড়ে ভীষণ অশান্তি। ছোট থেকেই লামিয়ার এমন হয়, শরীর আর মনের কানেকশনটা গভীর। মনের কিছু হলেই শরীরটা নেতিয়ে যায়, তারপর হুট করে ভয়ঙ্কর জ্বর নিয়ে জ্বলে ওঠে। লামিয়া তপ্তশ্বাস ফেলল, দুর্বল হাতে আলমারিটা খুলে ভাঁজ করে রাখা শাড়িগুলোতে চোখ বুলালো। সেখান থেকে লামিয়ার চোখ গেল ধূসর রংটার দিকে। কেন যেন বিচ্ছেদের রংটা ধূসর বলেই বোধ হলো লামিয়ার। লামিয়া রংটা বের করলো, শাড়িটা বের করলো, অতপর আলমারি লাগিয়ে শাড়ির পা চেঞ্জ করে নিল। শাড়ি পরার শেষে আয়নার সামনে বসে চুল চিরুনি করছিল। আচমকা আয়নায় চোখ আটকালো, লামিয়ার হাতও থেমে গেল। লামিয়া মাথা থেকে হাত নামিয়ে চোখের সামনে ধরলো। আনুমানিক জলজল করছে সেই ছোট্ট পাথরের সেই গোল্ডেন আংটিটি, যেটা ইব্রাহিম লামিয়াকে পরিয়ে দিয়েছিলেন। আজ থেকে এই আংটিটা আর লামিয়ার নয়, এটা পরে থাকার অধিকারও লামিয়ার নেই। অধিকার শব্দটা মাথায় আসতেই কেমন যেন অনুভূতি হলো, বুকটা ফাঁকা লাগলো, তবুও নিজেকে সামনে নিল। দুর্বল হতে হাতে আংটিটা খুলে নিয়ে তার বক্সে রেখে ড্রয়ারে রেখে দিল। ড্রয়ারটা লাগিয়ে হাতটা নিজের সামনে ধরলো। এবার হাতটা কেমন যেন খালি লাগলো, হাতে সৌন্দর্যেও ঘাটতি দেখালো। সাথে দেখলাম অনামিকা আংটিটার ছাপ। আজকের পর থেকে আংটিটা হয়তো আর এখানটাই থাকবে না, তবে তার ছাপটা থেকে যাবে। লামিয়া চাপা দীর্ঘশ্বাস ছেড়ে চুল আঁচড়াতে মনোযোগী হলো। চুলগুলো খোপায় বেঁধে ড্রেসিং টেবিলের উপর থেকে ক্রিমের কৌটা হাতে তুলে নিল। সেখান থেকে কিছুটা ক্রিম নিয়ে কৌটোটা আবার আগের জায়গায় রেখে দিল। তারপর হাতে থাকা ক্রিমটা দুই হাতে মাখিয়ে মুখে লাগাতে গিয়ে চোখ পড়লো নাকে জলজল করা সাদা পাথরের বড় নাকফুলটায়। আগের দিনে চুড়ি, নাকফুল, গলার চেন, কানে দুল সহ মহিলাদের অলংকারকে বিবাহিত নারীদের চিহ্ন ভাবা হতো। আগের দিনের মহিলারা ভাবতেন এই সকল জিনিসের সাথে তাদের স্বামীর নাম জুড়ে আছে, এগুলো না পড়লে স্বামীর অমঙ্গল হবে। তাই তারা খুব সম্মান করে আর যত্নের সাথে নাকফুল, চুড়ি, দুল সহ সব রকম অলংকার পরত। তবে বেশি প্রাধান্য দিত নাকফুল আর চুড়িতে। যদিও এ সম্পর্কে কুরআন বা হাদিসে তেমন কোনো বর্ণনা বা কথা নেই, তবু তারা এমনটাই ভেবে আসতেন। এমনকি বংশ শতাব্দীতে এসেও অনেকে সেই ধারণাকে পুঁজি করে রেখে আসছে। লামিয়া অবশ্য কখনোই এসবে বিশ্বাস করতো না, তবে আজ কেন যেন বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে তাকে ঘিরে থাকা প্রতিটা জিনিসকে নিজের কাছে রেখে দেয় একদম চিরতরে। ইব্রাহিমকে বলে, এগুলো আমার জিনিস, এর সাথে জুড়ে থাকা মানুষটাও আমারই, এর কোনোটাই আমি ছাড়বো না, কখনো না। কিন্তু বলা হলো না। এ কি তীব্র আত্মসম্মান বোধ নাকি অন্য কিছু? শত শত ভাবনার মাঝে পরিচিত সেই অস্বস্তি অনুভব করলো লামিয়া। তৎক্ষণাৎ পেছন ফিরে তাকাতে ইব্রাহিমকে দেখলো। ইব্রাহিম আলমারিতে কিছু একটা খুঁজছেন। লামিয়া ইব্রাহিমকে উদ্দেশ্য করে শুধালো, কি খুঁজছেন? ইব্রাহিম নিজের কাজ করতে করতেই বললেন, নীল রঙের পাঞ্জাবিটা দেখেছো কোথাও? ইব্রাহিমের প্রশ্নের জবাব পেয়ে লামিয়া কোনো উত্তর দিল না, কেবল জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। নীরবে এগিয়ে গিয়ে পাশের কাবার থেকে পাঞ্জাবিটা বের করে ইব্রাহিমের হাতে দিল। তারপর ইব্রাহিমের চোখের দিকে তাকালো। কি শান্ত ইব্রাহিমের দৃষ্টি! আর লামিয়া, সে ভীষণ অশান্ত, অস্থির, চোখে চোখে বলে দিতে চাইছে কত শত কথা।
জানাতে চাইছে বিষাক্ত যন্ত্রণার কথা, দেখাতে চাইছে নীল সব ব্যথা, কিন্তু সামনের মানুষটা বড্ড অবুঝ, তার বোঝার সাধ্য নেই। সে নীরবতার ভাষা বোঝে না, তাই চোখ জোড়া অভিমানী হলো, নিজের কথা লুকিয়ে নিল। লামিয়া একটু গম্ভীর স্বরে বলল, আর মাত্র কিছুক্ষণ, এরপর তো নিজের কাজ নিজেরই করতে হবে। সময় থাকতে নিজের সব জিনিস বুঝে নিন, সময় হারিয়ে আফসোস করে লাভ নেই। লামিয়ার কথার অর্থ ইব্রাহিম বুঝলেন কিনা লামিয়ার জানা নেই, তবে লামিয়ার আর কিছু বলতে ইচ্ছা হলো না। লামিয়া চুপচাপ অভিমানী মন নিয়ে সেখান থেকে সরে আসতে নিতেই ইব্রাহিম ডেকে বললেন, তোমার আংটি কোথায়? ইব্রাহিমের এই ছোট্ট প্রশ্নটাই লামিয়ার বুক কেঁপে উঠল। ইব্রাহিম খেয়াল করেছে যে লামিয়ার অনামিকা খালি। লামিয়ার মনে কিছুটা ভালো লাগা অনুভব হলো, তবে প্রশ্নের জবাব তো দিতেই হবে, তাই সেই ভালো লাগার অনুভূতিটা বেশিক্ষণ টিকলো না। লামিয়া মৃদুস্বরে বলল, আংটি খুলে রেখেছে, আজ থেকে তো আর ওটা আমার নয়, আমার পরার অধিকার নেই, তাই আংটি তার জায়গায় রেখে দিয়েছি। লামিয়ার এই কথাটুকুর জবাবে ইব্রাহিম যে জবাবটা দিলেন তা কিছুক্ষণ আগের সেই ভালো লাগার অনুভূতিটা মুহূর্তেই উবে গেল। লামিয়ার রাগ হলো, অভিমান বাড়লো, কান্না পেল। ওটা তোমারই, আমি তোমায় গিফট করেছি, ধরে নাও। আমাদের বিয়ে উপলক্ষে নয়, তোমার আর অভ্রর বিয়ে উপলক্ষে। ইব্রাহিমের কথা শুনে লামিয়ার মনটা ভেঙে গেল। আচ্ছা, খুব কি ক্ষতি হতো যদি ইব্রাহিম বলতেন, এটা তোমারই, ওটা পরার অধিকারও তোমার, যাও এক্ষুনি ওটা পরে নাও। কিন্তু ইব্রাহিম তা বললেন না। লামিয়া নিজেকে সামনে নিয়ে বলল, ধন্যবাদ আপনাকে, এমনিতে অনেক দয়া করেছেন, আর কিছু না করলেও চলবে, ক্ষমা করবেন। গিফট আমি নিতে পারবো না, আপনার সাথে জুড়ে থাকা কিছুই আমার চাই না। কথাটা বলে সেখান থেকে চলে এলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নুট কালারের লিপস্টিকটা নিল, হালকা করে ঠোঁটে লাগিয়ে আবার আগের জায়গায় রেখে দিল। তারপর আয়নায় তাকাতেই দেখলো ইব্রাহিম লামিয়ার দিকেই তাকিয়ে আছে। দুজনের চোখাচোখি হলো। লামিয়ার চোখ ফিরালেন। ইব্রাহিম বললেন, তোমার মুখটা মলিন লাগছে, চোখগুলো লাল, কথাও স্বাভাবিক না, কোনো সমস্যা? লামিয়া আবার ফিরে তাকালো, তাচ্ছিল্যের সুরে বলল, সবাই সব বোঝে না, সেই ক্ষমতা আল্লাহ সবাইকে দেননি। তারপর মৃদু হেসে বলল, এনিওয়ে, কোনো সমস্যা নয়, আপনি রেডি হয়ে নিন, আমরা বের হই। ইব্রাহিম জবাব দিলেন না। লামিয়া রুম থেকে বেরিয়ে তাইয়াবের রুমে গেল। মেয়েটা পড়ছিল। লামিয়াকে দেখেই বই বন্ধ করে লামিয়ার পাশে এসে বসলো, বলল, ভাবি, তোমাকে কেমন যেন লাগছে। তাইয়াবার কথায় লামিয়া ভ্রু কুচকালো, শুধালো। কেমন লাগছে? তাইয়াবা চিন্তিত চোখে চেয়ে বলল, কেমন যেন মলিন, দুঃখ দুঃখ। তাইয়াবার মুখে দুঃখ শব্দটা শুনে লামিয়ার কপালের ভাঁজ স্বাভাবিক হলো, মনটা মলিন হলো। তবুও নিজেকে সামনে পড়ল। আরে না, শরীর ভালো লাগছে না তেমন। কথা শেষ হতেই তাইয়াবা হাত বাড়িয়ে লামিয়ার কপাল ছুঁলো, বলল, জ্বর নাকি? তারপর হাত নামিয়ে নিয়ে বলল, তোমার তো অনেক জ্বর ভাবি, এত জ্বর নিয়ে বসে আছো কিভাবে? আমি হলে তো সেই কখন বিছানা নিতাম, একদম এক সপ্তাহ উঠতাম না। তাইয়াবার কথায় লামিয়া হেসে ফেলল। মেয়েটা চমৎকার একটা গুণ আছে, কথা দিয়ে মানুষকে হাসাতে পারে বলে। লামিয়াকে হাসতে দেখে বলল, আবার হাসছো? চলো এখনই রেস্ট করবে তুমি, ভাইয়াকে ডক্টর ডাকতে বলছি আমি। তাইয়াবার কথায় আপত্তি করলো লামিয়া, বাধা দিয়ে বলল, এতটুকু কিছু না, তোর ভাইকে বলতে হবে না, বললেও বাড়িতে নিবে না, বলবে রেস্ট করতে। কতগুলো দিন বাবা আম্মু ভাই কাউকে দেখি না, ভালো লাগে না। আম্মু আর বাবাকে দেখলে আমি একদম সুস্থ হয়ে যাব। লামিয়ার কথা শুনে তাইয়াবা থেমে গেল। এক দৃষ্টিতে কিছুক্ষণ লামিয়ার দিকে তাকিয়ে থেকে বলল, আপন মানুষদের ছেড়ে থাকা অনেক কষ্টের, তাই না ভাবি? তাইয়াবার কথার জবাবে লামিয়া মাথা নাড়ালো, অস্পষ্ট স্বরে বলল, ভয়ানক যন্ত্রণার। তাইয়াবা লামিয়াকে জড়িয়ে ধরলো, বলল, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না, তাই আমি বিয়ে করব না। তাইয়াবার কথায় হেসে ফেলল লামিয়া, বলল, আচ্ছা করিস না। কথাটা বলতেই দরজায় টোকা পড়লো। পিছনে তাকাতেই নীল পাঞ্জাবিতে সেই শুভ্র মানবকে দেখতে পেল লামিয়া। কিছু সময়ের জন্য চোখ আটকে গেল তার মাঝে। বলতে গেলে ছোটখাটো একটা ধাক্কা লাগলো লামিয়ার দুর্বল হাটে। তাইয়াবা ধাক্কায় ঘোর কাটলো। ওকে হাসতে দেখে বেশ লজ্জা পেল লামিয়া। লজ্জারাঙ্গা মুখ নিয়ে চোখ ফিরালো। ইব্রাহিম ভিতরে এলেন, বললেন, চলো। লামিয়া এক পলক ইব্রাহিমের দিকে তাকালো। কি স্বাভাবিক তার মুখশ্রী! তবে কি সত্যি ইব্রাহিম লামিয়াকে ভালোবাসেনি? লামিয়া চাপা দীর্ঘশ্বাস ছাড়লো। নিজের মনকে বুঝি তাইয়াবাকে আলতো করে জড়িয়ে ধরলো। লাস্ট বারের মতো মেয়েটার মাথায় হাত রাখলো।
ছোট্ট করে চুমু এঁকে দিল তার মাথায়, বলল, ঠিক মতো খাওয়া দাওয়া আর পড়াশোনা করিস বাচ্চা, সাথে মায়ের খেয়াল রাখিস। ভাবি যাচ্ছি। লামিয়ার কথা শেষ হতে তাইয়াপা লামিয়াকে জড়িয়ে ধরলো, বলল, এমন ভাবে বলছো যেন চিরকালের জন্য চলে যাচ্ছ আর কখনো আসবে না। আর যা